এই যে বালু আর লবণের মিক্সার তৈরি হলো, এখন যাদের কাজকর্ম নাই তাদের কি করবা, তুমি বালু আর লবণ মগে মিক্স করে দিলা, এবার এগুলো আলাদা করে দাও। পানি যখন ফুটে যায়, তোমরা যখন গ্যাসে পানি গরম করবা, তখন যখন পানি ফুটে যাবে তখন আর গ্যাসে জাল দিয়ে কোনো লাভ নেই, কারণ ফুটন্ত অবস্থায় ওর তাপমাত্রা কত হয়, ফুটন্ত অবস্থায় ওর তাপমাত্রা হয়ে যায় 100°C। এই 100°C তাপমাত্রা উপনীত হওয়ার পর তুমি ওকে যতই তাপ দাও বা যতই জ্বালানি খরচ করে গ্যাস পুরো তাপ দাও, আসলে কোনো লাভ নেই, কারণ তাপমাত্রা বাড়বে না, ওই 100°C চাইতে আর বাড়বে না যতক্ষণ না পর্যন্ত এই তরলটা বাষ্পে একদম পরিণত না হয়ে যায়। অ্যামোনিয়ার ভর হচ্ছে অনেক কম, এটার অর্ধেক, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর হচ্ছে অনেক বেশি, যার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন কম হয়েছে, অ্যামোনিয়ার ব্যাপন হার অনেক বেশি হয়েছে। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস রসায়নের এই কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব রসায়নের অধ্যায় 2 পদার্থের অবস্থা এর পার্ট 2। পার্ট 1-এ আমরা এই চ্যাপ্টারের যে বেসিক ধারণাগুলো ছিল, মেন বইয়ের যেই টপিকগুলো ছিল ওগুলোর বেসিকগুলো ব্যাখ্যা করেছি। আজকে আমরা দেখব পার্ট 2-এ এগুলোর প্রয়োগিক দিক এবং টাইপগুলো দেখব, কত ধরনের প্রশ্ন এখান থেকে আসা যায়, কি ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এখানে আসে, এগুলো সলভ করব, এবং বোর্ড পরীক্ষায় তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও থাকবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখতেছি যে টাইপ 1 এর ক্ষেত্রে ব্যাপন হার তুলনা। এই ব্যাপন হার তুলনা তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে হট টপিক। তার মানে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, অবশ্যই ব্যাপন হার তুলনা থেকে একটা না একটা প্রশ্ন থাকবেই। এখন দেখো, এই ব্যাপন হার তুলনা করতে গেলে আমাদের কি কি লাগে, এখানে একটা লাইন লিখে রাখছে, দেখো, আণবিক ভর যত কম ব্যাপন হার তত বেশি। এই কথাটার মানে কি? মানে হচ্ছে যে আমাদের যেই যৌগগুলো রয়েছে, মৌল যৌগগুলো রয়েছে, এদের যার আণবিক ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে। আর ব্যাপন কি, এটা আমরা পার্ট 1-এ বলে আসছিলাম, ব্যাপন হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে ছড়িয়ে পড়ার একটা প্রক্রিয়া, কোন মাধ্যমে হয়। এই ব্যাপন আমাদের কঠিন, তরল, বায়বীয় সব ধরনের পদার্থই হয়ে থাকে। এখন এই যে ছড়িয়ে পড়ার যে একটা টেন্ডেন্সি, এটা স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। ব্যাপনটা কোনো একটা কিছু রাখলা, ওইটা স্বতঃস্ফূর্তভাবে চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়তেছে। এই ছড়িয়ে পড়াটা হচ্ছে কার আগে কে ছড়িয়ে পড়বে, অনেকগুলো পদার্থ যুক্ত রয়েছে। এখন কোনটা আগে ছড়াবে বা কোনটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে স্বতঃস্ফূর্তভাবে, সেটাই হচ্ছে ব্যাপনের হার। এই হারটাই আমরা নির্ণয় করবো যে কার আগে কে বেশি ছড়িয়ে পড়ে। আচ্ছা, এখন দেখো, এখানে কিছু মৌল যৌগ আমি লিখে রাখছি, যেমন একটা মিথেন, একটা আছে ইথেন। এগুলো দেখো, এগুলো আণবিক ভর আমাদের বের করতে হবে ব্যাপন হার তুলনা করার জন্য। এই জায়গায় দেখো, ব্যাপনের ক্ষেত্রে যে গ্রামের একটা সূত্র রয়েছে, ওই সূত্রটা তোমাদের বইতে অবশ্য নাই, আমি একটু লিখে রাখি তোমাদের বোঝানোর সুবিধার্থে। আর ইকুয়াল টু 1/√d, এটা ছিল, মানে হচ্ছে ঘনত্বের বর্গের ব্যস্তনুপাতিক যে মোলগুলো। এখন এটার আমরা একটু মডিফাই করে একটু লিখতে পারি যে r ইকুয়াল টু 1/√m। m দ্বারা আমরা আণবিক ভরটাকে নির্দেশ করব। তার মানে এই ব্যাপন হারটা, r দ্বারা যদি আমরা ব্যাপন হার বুঝি, এই r দ্বারা যদি ব্যাপন হার বুঝি, তাহলে mটা r এর সাথে কি অবস্থায় আছে, দেখো, এই r এর সাথে mটা হচ্ছে ব্যস্তানুপাতিক আকারে আছে, বর্গের ব্যস্তানুপাতিক আকারে রয়েছে। এই সূত্র থেকে আমরা বুঝতে পারি যে এই rটা হচ্ছে ভরের সাথে সম্পর্কযুক্ত। এই ভর যত বেশি হবে ব্যাপন হার তত কম হবে, কারণ ব্যস্তানুপাতিক আকারে আছে। আর r যত কম হবে ব্যাপন হার তত বেশি হবে। তো এই ধরনের সূত্র পড়ে তোমাদের মাথা নষ্ট করার কোনো দরকার নেই, আমি মুছিয়ে দিই। আচ্ছা, তোমরা এদিকে ফোকাস করো। তোমরা শুধু মাথায় রাখবা যে কোনটা ভর কত। এখন আমরা দেখি যে ভরগুলো নির্ণয় করি। দেখো, এই মিথেনের ভর কত হবে, আণবিক ভর, মিথেনের আণবিক ভর কত হবে, আণবিক ভর। আচ্ছা, মিথেনের আণবিক ভর কত হবে, এটা আমরা হিসাব করি, যদি মিথেনের আণবিক ভরটা হিসাব করতে পারি। দেখো, এখানে কার্বন আছে কয়টা, কার্বন আছে একটা। তো একটা কার্বনের ভর কত, এই যে পরমাণুগুলো ভর কত হয়, যে মোলগুলো ভর কত হয়, এটা একটা টেকনিক রয়েছে। তোমরা 1 থেকে 30 পর্যন্ত এই ভরগুলো একটু মুখস্থ করে রাখবা। আর যদি মুখস্থ করার প্রয়োজন নাই, তোমরা যদি পারমাণবিক সংখ্যা জানো, ভরগুলো অটোমেটিক বের হয়ে যায়। যেমন 1 থেকে 20 পর্যন্ত যে জোড় মোলগুলো রয়েছে, ওদের সাথে যদি তুমি 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কিন্তু ভর সংখ্যা বের হয়ে যায়। আর যদি বিজোড় থাকে, তাহলে 2 গুণ দিয়ে তার সাথে 1 যোগ করে দিতে হবে।
এখানে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন নাইট্রোজেনের মতো কিছু ঘাটতারা মৌল রয়েছে, এরা হচ্ছে একটু ব্যতিক্রম থাকে। যেমন নাইট্রোজেন বিজোড়, তাও 7 × 14 হয়। এখন দেখো আমরা এই মিথেনের আণবিক ভরটা বের করবো। মিথেনের আণবিক ভর কত হয়? এখানে কার্বন আছে একটা, তাহলে কার্বনের ভর কত? কার্বন হচ্ছে 6, 6 × 12, 12 হচ্ছে কার্বনের ভর। যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে গুণ করে দিলাম। এখন দেখো এটার সাথে যোগ করব। হাইড্রোজেন রয়েছে কয়টা? 4টা। এখন দেখো হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভর হচ্ছে 1। এই হাইড্রোজেন সবসময় একটু ব্যতিক্রম, দেখবা হাইড্রোজেন পর্যায় সারিতে একদম সবার প্রথমে এসে বসে আছে। এই হাইড্রোজেন এগুলো হচ্ছে এক্সেপশনাল, কিছু গাঢ়তারা মৌল থাকে, এটা সব জায়গায় থাকে। এখন দেখো হাইড্রোজেনের ভর কত? 1। এখন দেখো হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে 4টা। তা 1 এর সাথে আমরা 4 গুণ করে দিই। এবার আমরা বের করতে পারি, দেখো 4 × 4 আর এখানে আছে 12, যোগ করলে কত হয়? 14 হয়, হ্যাঁ 14 গ্রাম হয়। এখন দেখো এটা হচ্ছে এর আণবিক ভর। এখন দেখো আমরা এই ইথেনের ক্ষেত্রে বের করতে পারি, যে মিথেন, এটা ইথেন, কার্বন সংখ্যা 1 এবং এটা কার্বন সংখ্যা 2। এখন দেখো এর যদি আমরা আণবিক ভর বের করতে চাই, কত হবে? আরেকটা কালার নেই। দেখো কার্বনের ভর কত? কার্বনের ভর হচ্ছে 12, এর সাথে গুণ হবে কত? দেখো এখানে 2 ছিল, মিথেনের সাথে কার্বন 2, মানে 2টা কার্বন ছিল, তাহলে 2 দ্বারা গুণ করে দেব, যোগ। এখন দেখো হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন হচ্ছে 6টা, তাহলে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 গুণ হচ্ছে 6। এটা যদি আমরা ইকুয়েশন বের করি তাহলে কত হয়? দেখো 30 হয়। এখানে 12 × 2 = 24 আর এখানে 6, 30 হয়। তো তোমরা অনেকে আছো খুবই এক্সপার্ট, তোমাদের পড়ালেখা শেষ হয়ে গেছে প্রায়, মানে বইটই সব শেষ হয়ে গেছে, এবং তোমরা বলতেছো যে ভাই এগুলো কি পড়াচ্ছে, 1-2 গণনা করা। আসলে এই কোর্সটা আমরা সবার জন্যই নিয়েছি, যারা বেসিক থেকে একদম পুরো পর্যন্ত। তোমরা যারা এগুলো জানো আসলে কিভাবে বের করে, তোমরা একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে দেখতে পারো বা একটু টেনে দেখতে পারো। আচ্ছা, এটা তো হলো, আর বাকিগুলো আশা করি তোমরা বের করতে পারবা। এখানে কার্বন ডাই অক্সাইড, কার্বনের কত? কার্বন হচ্ছে 12, 12 সাথে আমরা যদি যোগ করি অক্সিজেনের কত? 16 × 32, যদি 16 × 32 আমাদের হিসাব করলে হয় মোটামুটি 44 গ্রাম। এখন একটু খেয়াল করে যে বের করলাম আমরা এই ভরগুলো, বের করে আসলে কি হবে? এখন আমাদের কথা হচ্ছে কি? আমাদের কথা হচ্ছে আমরা ব্যাপন হারটা নির্ণয় করব। হ্যাঁ, ব্যাপন হার নির্ণয় করব। এখন এই যে 3টা মৌল আমি লিখলাম, এদের ভিতর কার ব্যাপন হার বেশি বা কার ব্যাপন হার কম? একটা কথা আমি বলে রাখছিলাম যে কোনো বস্তুর বা কোনো যে যৌগগুলো যার ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। এখন দেখি এই 3টার ভিতরে, এই 3 জনের ভিতর আমরা কম্পেয়ার করব। হ্যাঁ, এই 3 জনের ভিতর কার ব্যাপন হার বেশি কম হবে? দেখো এখানে মিথেনের হচ্ছে 16 গ্রাম অনলি, তার মানে ওর ব্যাপন হার সবচেয়ে বেশি। এরপর দেখো ইথেন হচ্ছে 30 গ্রাম, 30 গ্রাম, তাহলে ওর ব্যাপন হার ওর চাইতে একটু কম। এবং সবার শেষ দেখো কার্বন ডাই অক্সাইড, ওর ব্যাপন হার হচ্ছে ওর পারমাণবিক ভর হচ্ছে 44, তার মানে সবচেয়ে ভারী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা যদি আমরা ক্রম করি, তাহলে দেখো কিভাবে হয়। ব্যাপন হারের ক্ষেত্রে CH4 এটা হবে সবচেয়ে বেশি, এরপর থাকবে আমাদের C2H6, এটা সবচেয়ে বেশি, এর সবার শেষে থাকবে আমাদের এই কার্বন ডাই অক্সাইড। এভাবে আমরা ব্যাপন হারের ক্রমটা বের করতে পারি। তোমাদের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে, কিছু এই মৌলযৌগ দিয়ে দিবে, দিয়ে বলবে যে কোনটা ব্যাপন হার বেশি তুলনা করো, বা একটা অধক্রম বা ঊর্ধ্বক্রমে সাজাও। অধক্রমে হলে অধক্রমে সাজাবো, ঊর্ধ্বক্রমে গেলে ঊর্ধ্বক্রমে সাজাবা। এটা তোমাদের হয়তো আর বলে দেওয়া লাগবে না। আচ্ছা, এরপরের স্লাইডটা আমরা দেখি কি আছে। আচ্ছা দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে। দেখো এখানে 3টা বেলুন দেওয়া আছে। একটা বেলুন হচ্ছে কার্বন ডাই অক্সাইডে ভর্তি, একটা বেলুন হচ্ছে নাইট্রোজেনে ভর্তি, একটা বেলুন হচ্ছে সালফার ডাই অক্সাইডে ভর্তি। এখন কথা হচ্ছে এই 3 জনের ভিতরে যদি আমি ফুটা করে দিই কিছু দিয়ে, মনে করো একটা সুই দিয়ে আমি ফুটা করে দিলাম, এটাকে এই ফুটা যে করলাম, ঠিক আছে, এই ফুটা করলে কি হবে? ফুটা করলে এর থেকে তো সজোরে গ্যাসগুলো বের হয়ে যাবে। এই যে প্রথমে যে গ্যাসগুলো বের হয়ে যাবে, প্রথমে অন্য একটা কালার নেই, এই প্রথমে যে গ্যাসগুলো বের হয়ে যাবে, সজোরে বের হয়ে যাচ্ছে ফুটা করার সাথে সাথে, এটা হবে কিন্তু নিঃসরণ। হ্যাঁ, প্রথমে যখন দেখো এটার ভিতরে কিন্তু একটা চাপে ছিল গ্যাসগুলো, যখন আমরা একটু ফুটা করে দিলাম ও চাপটা মুক্ত হতে যাচ্ছে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বের হয়ে যাচ্ছে। নিঃসরণের ক্ষেত্রে মনে রাখবা সবসময় চাপের একটা পার্থক্য থাকে, মানে এটার ভিতর উচ্চ চাপে থাকবে, উচ্চ চাপ থেকে সজোরে বেরিয়ে চলে আসবে। এখন দেখো এই নিঃসরণ তো হলো, নিঃসরণ হওয়ার পর ও এক জায়গায় এসে যখন চাপটা হ্রাস পাবে, তখন ও কিন্তু এই কার্বন ডাই অক্সাইডটা এই সব জায়গায় ছড়িয়ে পড়বে। হ্যাঁ, সব জায়গায় ছড়িয়ে পড়বে।
এখানে নাইট্রোজেনটাও সব জায়গায় ছড়িয়ে পড়বে, মনে করি এখানে সব জায়গায় ছড়িয়ে পড়বে নাইট্রোজেনটা, আর সালফার ডাইঅক্সাইডটাও আমাদের সব জায়গায় ছড়িয়ে পড়তে থাকবে। এই যে ছড়িয়ে পড়তেছে, প্রথমে নিঃসরণ হলো, নিঃসরণ এবং নির্বাপন দুটা এখানে একসাথে হচ্ছে। প্রথমে নিঃসরণ হলো, নিঃসরণ হওয়ার পর ব্যাপন হচ্ছে, মানে স্বতঃস্ফূর্তভাবে এখন নিজে যার যার মতো ছড়িয়ে পড়তেছে। ছড়িয়ে পড়ার পর এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে ব্যাপন হার, এখানে যে ব্যাপন হারটা এটা কার বেশি? হ্যাঁ, এখানে ব্যাপন হার কার বেশি? কার বেশি? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন। 1 নম্বর দিয়ে দিই, আমরা 1 নম্বর 2 নম্বর দিয়ে দিবা। 1 নম্বরে দিলাম আমি কার্বন ডাইঅক্সাইড, 2 নম্বরে দিলাম আমি নাইট্রোজেন, 3 নম্বরে দিলাম আমি সালফার ডাইঅক্সাইড। তাহলে এইটা তুমি সলভ করে আমাকে কমেন্টে লিখে দাও যে কার ব্যাপন হার বেশি হবে, 1 নম্বর 2 নম্বর না 3 নম্বর, এটা কমেন্ট করে দিয়ে দাও। আচ্ছা, একটু করে দিয়ে দেই, যার আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি হবে। এবার তোমরা করে কমেন্টে জলদি করে দাও। আচ্ছা, তোমরা করতে থাকো, আমরা আরেকটা স্লাইড দেখি। দেখো এই জায়গায় একটা টেস্ট টিউব দেওয়া আছে, নল। হ্যাঁ, এখন এই জায়গায় কি কাজটা করছে, এই জায়গায় দেখো এগুলো হচ্ছে তুলা। হ্যাঁ, এই তুলা, এগুলো হচ্ছে তুলা। একটা তুলাকে এখানে, এটা একটা নল, টেস্ট টিউবের নল, এটা দুই মাথায় দুটা তুলা ঢুকায় রাখছে। এই তুলাটা কিরকম তুলা? এই তুলাটা একটা হচ্ছে HCl এ ভর্তি, HCl, একটা তুলা হচ্ছে HCl এ সিক্ত, মানে ভেজানো। কি করছে, তুলাটাকে HCl এর বোতলের ভিতরে চুপ দিয়ে তারপর এটার ভিতরে ঢুকিয়ে দিছে। আরেকটা কাজ করছে এখানে, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা রয়েছে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে এটারে চুপ দিয়ে ভিজিয়ে এখানে ঢুকিয়ে দিছে। এটাকে বলা হয় সিক্ত বলা হয় তোমাদের বইয়ের ভাষায়। এটাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত করে 2 টেস্ট টিউবের মাথায় ঢুকিয়ে দিছে। এখন এই জায়গায় কি সিনারিওটা হবে, মানে কি ঘটনাটা আসলে ঘটতেছে? দেখো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই জায়গা থেকে আমাদের একটু লিখি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই জায়গাটা থেকে কি কি হবে? দেখো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে এখানে পানিটা রেখে ও হচ্ছে শুধু অ্যামোনিয়াটা আর কি এই জায়গায় হাঁটা শুরু করবে। অ্যামোনিয়ামটা এদিকে অগ্রসর হতে থাকবে, ব্যাপন হতে থাকবে আর কি। এটা একটা গ্যাস হয়ে অ্যামোনিয়া কি একটা গ্যাস, এই গ্যাস হয়ে ওদিকে আসতে থাকবে। আর এদিকে HCl ও কিন্তু বসে থাকবে না, ও এটার ভিতর যেতে থাকবে। এদিকেও কিন্তু যাচ্ছে। হ্যাঁ, এগুলো আমাদের বিবেচ্য বিষয় না, এরা কিন্তু এদিকেও ছড়াচ্ছে, কারণ ব্যাপন কিন্তু সব দিকে হয়, স্বতঃস্ফূর্তভাবে সব দিকে হয়, জানো তো না? এখন যেহেতু আমরা টেস্ট টিউবের কথা চিন্তা করতেছি, বাইরে কি হচ্ছে আমাদের বিষয় না, এখন টেস্ট টিউবের ভিতরে ওরা যাচ্ছে, এটা আমরা চোখে দেখতে পাচ্ছি। এখন টেস্ট টিউবের ভিতরে এই যে HClটা যাবে, HClটা ও তো সামনের দিকে আগাতে থাকবে, তাই না? আগাতে থাকবে। এখন একটা টাইম এসে ওরা দুজন মিট করবে, এখন মিট করতে গিয়ে আমরা দেখলাম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে যে অ্যামোনিয়াটা ও হচ্ছে দৌড়ে ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, ও দ্রুত এই পর্যন্ত চলে আসছে, মানে একই টাইমে তো দুজনে ব্যাপন শুরু করলো, কিন্তু ও একটু দ্রুত দৌড়ে এখানে চলে আসলো, আর ও আসতে একটু লেট হলো। এজন্য ওরা এই জায়গায় দুজনে মিট হয়েছে, এখন কথা হচ্ছে যে এই জায়গায় মিট হয়েছে কিভাবে বুঝলাম? এখানে একটা সাদা ধোঁয়া সৃষ্টি হবে, এই জায়গায় সাদা ধোঁয়া সৃষ্টি হবে, কালো হয়ে গেল। আচ্ছা দেখো, এই জায়গায় একটা সাদা ধোঁয়া সৃষ্টি হবে। এই সাদা ধোঁয়া থেকে আমরা বুঝতে পারবো যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া এসে যুক্ত হয়েছে। এখন দেখো এটা সাদা ধোঁয়া কেন সৃষ্টি হয়, এটার কারণটা হচ্ছে দেখো এখানে দেখো HCl, এই যে HCl প্লাস এখান থেকে আসছে অ্যামোনিয়া, এটা বিক্রিয়া করে কি হবে? এটা বিক্রিয়া করে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, এটা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এটা হচ্ছে সাদা ধোঁয়া সৃষ্টি করে। তো এটা দেখে আমরা বুঝতে পারবো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডটা চলে আসছে। এখন কথা হচ্ছে, তো এটা দেখে আমরা পরীক্ষা করতে পারি, সরজমিনে পরীক্ষা করতে পারি কার ব্যাপন হার বেশি। এখানে আমরা দেখতেই পারি যে অ্যামোনিয়ার ব্যাপন হার এখানে সবচেয়ে বেশি হয়েছে। অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি হওয়ার কারণে ও কিন্তু ফাস্ট হয়ে গেছে। এটা আমরা এতদিন জানতাম যে যার ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। আমরা ওইটা একটু টেস্ট করে দেখি, যেমন এখানে HCl এর ভরটা একটু বের করি। HCl এর ক্ষেত্রে আমাদের ভর কত হয়? হাইড্রোজেন হচ্ছে 1 প্লাস ক্লোরিনের, এটা আরেক গাঢ় তারা, এটা হচ্ছে ক্লোরিন। কত ক্লোরিন হওয়ার কথা ছিল 17 × 34,
কি 17 গুণে 34 সাথে 1 35, কিন্তু এখানে ক্লোরিন হয়েছে 35.5। এটা একটু মনে রাখবে, গাঢ়তারা দু একজন থাকে আর কি। তো এদের ভর কত হবে? এদের ভর হবে 60.5 গ্রাম। এখন দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর পেয়ে গেলাম। এবার আমরা অ্যামোনিয়ার ভরটা একটু দেখি। NH3, এক্ষেত্রে দেখো নাইট্রোজেনের ভর কত? 7 গুণে 14, দুই গাঢ়তারা একসাথে মিলছে, 7 গুণে 14 প্লাস এখানে হাইড্রোজেনের ভর 1, একের সাথে যদি আমরা 3 গুণ করি কত হবে? 70 গ্রাম। এই জায়গা থেকেও আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়ার ভর হচ্ছে অনেক কম, প্রায় এটার অর্ধেক, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর হচ্ছে অনেক বেশি, যার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন কম হয়েছে, অ্যামোনিয়ার ব্যাপন হার অনেক বেশি হয়েছে। তোমরা এটা চাইলে বাসায় পরীক্ষা করে দেখতে পারো। অবশ্যই এই সেলটা তোমরা এই লোগোটা নিবা, ঠিক আছে? লোগো এবং ঘনের একটা বিষয় আছে। যেমন এই সেল যদি বোতলে থাকে, এই যে এই বোতলের ভিতরে দেখো একটা HCl যদি থাকে, হ্যাঁ HCl এর বোতল, এগুলো তোমার ল্যাবরেটরিতে পেয়ে যাবে, ওখান থেকে একটু নিয়ে আসতে পারো। তবে অবশ্যই লোগোটা নেবা, কিন্তু একদম ঘনটা নিলে তুমি শেষ হয়ে যাবে। এই যে 0.0 মোলারটা নিতে পারো, এটাও তোমাদের জন্য বেশি হয়ে যায়, আরো কম নিতে পারো, 0. আরো কম নিতে পারো। এখন দেখো এই মোলারটা তোমরা নিবা এবং এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিবা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে দুইটা তোমরা সিক্ত করে টেস্ট টিউবের ঢুকে তোমরা দেখতে পারো যে আসলে কোথায় সাদা দোআঁশ সৃষ্টি হচ্ছে। তোমরা বাসায় এটা ট্রাই করে দেখতে পারো। তবে সতর্কতা মেনটেন করবা, মাস্ক, হাত গ্লোভস এবং অ্যাপ্রন পরে নিবা। প্রথম অধ্যায়ে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা দেখো পরীক্ষা করে দেখতে পাচ্ছি যে যার ভর কম তার ব্যাপন হার বেশি। তোমরা আশা করি এই ব্যাপন হারের তুলনা বুঝতে পারছো। এটা একটু বেশি টাইম নিচ্ছে এজন্য, কারণ এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা আমি কত 3 স্টার দেব, 3 স্টার, আর আমার পক্ষ থেকে আরেকটা স্টার বাড়াই দিলাম, হ্যাঁ? কারণ এটা দিয়ে এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে এটা দিয়ে মাস্ট কোশ্চেন ধরে ব্যাপন হার তুলনা দিয়ে। পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, টাইপ 2 তে আমরা দেখব যে তাপীয় বক্ররেখা। এই তাপীয় বক্ররেখাটা আমাদের আঁকাতে হয়। এটা হচ্ছে ব্যাপন হার এবং তাপীয় বক্ররেখা, এই দুটো মিক্স করে তোমাদের কোশ্চেনগুলো বেশিরভাগ করে। ব্যাপন হার যতটা ইম্পর্টেন্ট এটা ততটা ইম্পর্টেন্ট, দুটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো এই ক্ষেত্রে কি হয় যে তাপীয় বক্ররেখার ক্ষেত্রে যে টাইপ কেসগুলো হতে পারে, যে ঘটনাগুলো হতে পারে, আমি দেখো কেস নাম্বার 1 দিয়ে সাজাইছি। একটা ঘটনা হতে পারে যেটা কঠিন তরল বায়বীয়, এই একটা তাপীয় বক্ররেখা আসতে পারে। কঠিন তরল বায়বীয় এই বক্ররেখাটা কি ধরনের হবে একটু দেখো। মনে করো যে এখানে আছে বরফ, একটা বরফ, ঠিক আছে? এটা একটা বরফ, আইস। এটা আইসের ক্ষেত্রে চিন্তা করো, কারণ আমরা জানি বরফের 3 অবস্থা হয়, বরফের 3 অবস্থা। এটা একটা বরফ ধরো, হ্যাঁ? আচ্ছা, এই বরফটা কি হয়? গলে যায়, গলে কিন্তু কি হয়? তরল হয়ে যায়, এরপর কি হয়? গ্যাসীয় হয়ে যায়। এই 3টা অবস্থা সৃষ্টি হয় বরফের, কঠিন, তরল, গ্যাসীয়, বায়বীয় বা গ্যাসীয় যেটা বলো তোমরা, কঠিন, তরল, বায়বীয়, এই জিনিসগুলো হচ্ছে। এখন দেখো এটাকে আমাদের তাপীয় বক্ররেখা করতে হবে। এটা কিভাবে হবে দেখো, এটা তো এমনি হবে না, এটাকে তাপ দিতে হবে। এটাকে যদি তাপ দেই তখনই কিন্তু এই কাজটা হবে, বরফটা গলে তরল হবে, তরল থেকে গ্যাসিয়াস হবে। এটাকেও তাপ দিতে হবে, সবগুলোকে তাপ দিতে হবে, ঠিক আছে? তাপ ছাড়া কিন্তু হইতো না, ঠিক আছে? এটাকেও আমরা তাপ দেব, সবগুলোকে তাপ দেব। তো তাপ দিলে এই কাহিনীগুলো ঘটে। দেখো আমি একটা গ্রাফ আঁকছি, এদিকে আমরা তাপগুলো দিচ্ছি আর এদিকে সময়টা যাচ্ছে। এখন একটু দেখো, এখানে দেখো আমি তাপমাত্রাটা 0 ডিগ্রি রেখে রাখছি, 0 ডিগ্রি সেলসিয়াস। তো আর বরফের তাপমাত্রা 20 -20 এ রাখি। বরফ তোমরা -20 -30 অনেক নিচে নামাই ফেলতে পারো বরফের তাপমাত্রা কমাতে। তো -20 ডিগ্রি সেলসিয়াসটা রাখি। মনে করো যে একটা বরফ নিলাম, সেই বরফের তাপমাত্রা কত? বরফের তাপমাত্রা তো -20 ডিগ্রি সেলসিয়াস। কালারটা চেঞ্জ করে নিই, -20 ডিগ্রি সেলসিয়াস। এই বরফটাকে তুমি তাপ দেওয়া শুরু করলা। তাপ দিলে কি হবে? বরফটা তাপ দিলে বরফটা তাপ শোষণ করবে, তাই না? বরফটা তাপ শোষণ করে। এখন বরফটা তাপ শোষণ করতে থাকবে। শোষণ যদি করে, বরফের তাপমাত্রা কি বাড়বে না কমবে? বাড়বে। বরফের তাপমাত্রা বাড়বে। তাহলে বরফের তাপমাত্রা বাড়তে দেখো এই পর্যন্ত চলে আসবে। কত ডিগ্রি পর্যন্ত আসবে? 0 ডিগ্রি পর্যন্ত আসবে। এটা তাপমাত্রা বেড়ে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসবে। এখন দেখো মনে করতেছে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা আবার তাপ কি বাড়লো? এখন দেখো -20 ডিগ্রি, এটা কিন্তু অনেক কম তাপমাত্রা, সেখান থেকে 0 ডিগ্রিতে আসলো। তার মানে তাপমাত্রা অনেকটা বাড়ছে, প্রায় 20 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে। এই যে 20 ডিগ্রি তাপমাত্রা বাড়তেছে, বরফটা এই পর্যন্ত আসলো, এটা তোমাকে শো করতেছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
এখন দেখো তাপমাত্রা বৃদ্ধি পেল, বরফের কিন্তু কন্ডিশন চেঞ্জ হবে না, বরফ ওই বরফের মধ্যে থাকবে, কঠিন আকারে থাকবে, ও কিন্তু তরলে হবে না। তুমি যে তাপ দিচ্ছ ওই বরফ বরফই থাকবে, ও কিন্তু তরলে রূপান্তর হবে না। এমন একটা অবস্থায় চলে আসবে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যাবে, তাপমাত্রা বাড়তে বাড়তে, তখনই কিন্তু ওর ঘাম ছোটা শুরু হবে। ঘাম ছোটা শুরু হবে মানে ও গলতে শুরু করবে। দেখো এই যে গলতে শুরু করবে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই সময় কি হয়, এই সময় আবার উল্টা কাজটা ঘটবে। এই সময় ও গলতে থাকবে কিন্তু তাপমাত্রা বাড়বে না। এর আগে কি করছিলাম আমরা, তাপ দিছিলাম, তাপ বাড়ছিল কিন্তু বরফের কোনো পরিবর্তন হয়নি। এবার বরফ গলতেছে কিন্তু তাপের পরিবর্তন হচ্ছে না। এখন কথা হচ্ছে যে আমি তো তাপ দিচ্ছি, বরফ গলতেছে কিন্তু তাপের কোনো পরিবর্তন হচ্ছে না। এই তাপটা আসলে যাচ্ছে কোথায়? দেখো এই তাপটা যাচ্ছে এই বরফটা গলাইতে যে অভ্যন্তরীণ যে শক্তিটা দরকার, ওই শক্তিটা এই তাপটা ব্যয় হচ্ছে। এটাকে বলা হয় সুপ্ত তাপ। ঠিক আছে, এটাকে বলা হয় সুপ্ত তাপ। এখন দেখো এই জায়গায় যেহেতু আমরা তাপ দিচ্ছি, সময়ের সাথে সাথে তাপমাত্রা কিন্তু বাড়তেছে না। দেখো তাপমাত্রা এই 0 পড়ে আছে। তো এই তাপটাকে বলা হয় গলনাঙ্ক। কিসের গলনাঙ্ক? বরফের গলনাঙ্ক। কারণ এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফটা গলতেছে। এখানে একটা জিনিস চিন্তা করবা, এই সময়টা একসাথে কিন্তু ওরা তরল থাকবে, কঠিনও থাকবে। এখানে তরল কঠিন দুটোই থাকবে, তরল কঠিন। এই জায়গাটায় ওরা তরলও থাকবে, কঠিনও থাকবে। কেন? কারণ কিছু গলতেছে, গলে কিছু তরল আকারে আছে, আবার কঠিন আকারে কিন্তু আছে, পুরোপুরি গলে নাই। তো এই কঠিনটা কিন্তু আস্তে আস্তে গলতে গলতে তরলে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, মনে করো যে সময় যত যাচ্ছে, তাপ যত দিচ্ছি, সময় যত যাচ্ছে, কঠিনটা গলতে 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 এই পর্যন্ত আসলো। মানে মনে করো এখানে আমি 10 মিনিট ধরে তাপ দিচ্ছি এটাকে, এখানে ছিল মনে করো যে 5 মিনিট, তাহলে 5 মিনিটে হচ্ছে বরফটা গলা শুরু করলো। এরপর হচ্ছে 10 মিনিট পর্যন্ত বরফটা কঠিন থেকে পুরোপুরি গলে তরলে পরিণত হতে লাগলো। তো এই পর্যন্ত এসে যখন সম্পূর্ণ তরলে রূপান্তর হয়ে যাবে, পুরো বরফটা একদম তরলে কনভার্ট হয়ে যাবে সম্পূর্ণ, তখন কিন্তু আর কঠিন নাই, তখন পুরোপুরি তরল হয়ে গেছে। তাহলে এই অবস্থাটা হচ্ছে ও তরল। এখন দেখো এই যে মাঝখানে যে তাপটা, যে আমি তাপটা দিলাম, ওই তাপমাত্রাকে বলবো আমরা সুপ্ত তাপ। তাপটা দিলাম কারণ এই তাপটা সম্পূর্ণ ওর অবস্থা পরিবর্তন হতে ব্যয় হয়েছে। তাহলে সুপ্ত তাপটা সবসময় পদার্থের অবস্থা পরিবর্তন হতে ব্যয় হয়। এখন দেখো তরল যখন হয়ে গেল, এই জায়গায় আরেকটা কাহিনী ঘটবে। আমরা তো তাপ দিতেই আছি কন্টিনিউয়াসলি, তাই না? তাপ দিতে আছি, তরলকে আবার তাপ দেওয়া শুরু করলাম। এই জায়গায় এসে তাপমাত্রা বৃদ্ধি পাবে। হ্যাঁ, এই জায়গায় এসে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। দেখো তাপমাত্রা এদিকে বৃদ্ধি পাচ্ছে, মানে এই যে এদিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে এখানে 100 ডিগ্রিতে উঠে যাবে, 100 ডিগ্রিতে উঠে যাবে। তো এই জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাবে কিন্তু পদার্থের অবস্থা পরিবর্তন হবে না, এই জায়গায় তরলই থাকবে। দেখো এই বিষয়টা কিরকম হয়, এখানে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, এখান থেকে হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এখন দেখো এই দুইটা পানির ভিতর পার্থক্য কি আসলে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এই দুই পানির ভিতর পার্থক্যটা আসলে কি? এই পানিটা হচ্ছে ঠান্ডা পানি, এই পানিটা হচ্ছে গরম পানি, কিন্তু দুইটাই তরল অবস্থা। কি পদার্থের অবস্থা হচ্ছে তরল, কিন্তু একটা ঠান্ডা পানি, একটা গরম পানি। তাহলে এই যে অবস্থা এই পর্যন্ত হবে, এখানে পানিটা গরম হতে থাকবে আর কি, কিন্তু বাষ্পে পরিণত হবে না। কিন্তু তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 100 ডিগ্রিতে পৌঁছে যাবে, মানে এই জায়গায় পৌঁছে যাবে, তখন কিন্তু ও আবার পানি থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, পানি থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু করে দেবে। তো এই জায়গায় এসে ও বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। এখন দেখো এই জায়গায় বাষ্পে পরিণত হওয়া শুরু করে যখন করবে, তখন আর তাপমাত্রা বাড়বে না, তখন তাপমাত্রাটা স্থির থাকবে। এই জায়গাটা আবার আরেকটা পদার্থ মানে কন্ডিশন থাকবে, এখানে থাকবে তরল আর থাকবে বাষ্প, তরল এবং বাষ্প। তো এই জায়গায় দুইটা কন্ডিশন থাকে, তরল থাকবে, বাষ্প থাকবে। কারণ পানিতে তো পানি আছে, এবং পানি থেকে মনে করো তোমরা যে চাটা খাও, হ্যাঁ তোমরা যে চা খাও, তখন কি হয়? চা খাওয়ার সময় মনে করো যে একটা কাপ আঁকি, কাপটা তো কালো হয়ে গেল। মনে করো যে এটা তোমরা একটা চা খাও, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে তোমার চাটা। এখন এই চাটা যে খাচ্ছ, দেখবো চাতে ধোঁয়া বের হচ্ছে, বাষ্প হচ্ছে। এই চার তাপমাত্রা কত? প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে চাটা। হ্যাঁ, এখানে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে যখন গরম চা তোমাকে ঢেলে দিচ্ছে কাপে। এই সময় দেখো ও কিন্তু বাষ্পে পরিণত হচ্ছে কিছু অংশ,
কিছু অংশ বাষ্পে তখনই পরিণত হবে যতক্ষণ পর্যন্ত এই এই কন্ডিশনটা থাকবে। তো এই জায়গায় কি হচ্ছে, তরল এবং বাষ্প দুইটাই থাকছে এবং তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে না। এর জন্য অনেক সময় বলে যখন একটা পানি যখন ফুটে যায়, তোমরা যখন গ্যাসে পানি গরম করবা তখন যখন পানি ফুটে যাবে তখন আর গ্যাসে জাল দিয়ে কোনো লাভ নেই, কারণ ফুটন্ত অবস্থায় ওর তাপমাত্রা কত হয়, ফুটন্ত অবস্থায় ওর তাপমাত্রা হয়ে যায় 100 ডিগ্রি সেলসিয়াস। এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপনীত হওয়ার পর তুমি ওকে যতই তাপ দাও বা যতই জ্বালানি খরচ করে গ্যাস পুরো তাপ দাও, আসলে কোনো লাভ নেই, কারণ তাপমাত্রা বাড়বে না, ওই 100 ডিগ্রি চাইতে আর বাড়বে না যতক্ষণ না পর্যন্ত এই তরলটা বাষ্পে একদম পরিণত না হয়ে যায়। হ্যাঁ, বাষ্প যখন পরিণত হয়ে যাবে তখন আবার তাপ দিলে এই তাপমাত্রাটা আবার বাড়তে পারে, বাষ্পের তাপ 100 থেকে আরো বাড়তে থাকবে, ওটা ভিন্ন বিষয়। কিন্তু যখন পানি ফুটে যাবে তখন আর ওটাকে তাপ দিয়ে লাভ নেই। আচ্ছা, এই অবস্থায় কত 100 যখন পৌঁছালো, এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে আমরা বলবো স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক একটা তাপমাত্রা, এটাকে হচ্ছে যে তাপমাত্রা তরল থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু করে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম এখানে, একটা পেলাম গলনাঙ্ক, একটা পেলাম স্ফুটনাঙ্ক। এগুলো তো ব্যাখ্যা করতেছি এই জন্য কারণ এগুলো দিয়ে সামনে অনেক ম্যাথ আছে। তোমরা যদি এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুইটা জিনিস ভালোভাবে বুঝে ফেলো তাহলে সামনের পড়াগুলো সহজ লাগবে। দেখো, এরপর বাষ্পে পরিণত হওয়া শুরু করলো, তাপমাত্রা আবার ইনক্রিজ হওয়া শুরু করলো। দেখো এদিকে তাপমাত্রা ইনক্রিজ হওয়া শুরু করলো, আর এই পর্যন্ত তাপমাত্রা বাড়বে না। তাহলে এটাকে বলবো আমরা কি, এই পর্যন্ত ছিল গলনাঙ্ক, আর এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এজন্য আমরা বলি যে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং পানির গলনাঙ্ক হচ্ছে পানি স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। একটা পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সবসময় নির্দিষ্ট থাকে। যেমন বরফের ক্ষেত্রে 0 ডিগ্রি থাকবে মাস্ট এবং পানির ক্ষেত্রে 100 ডিগ্রি মাস্ট থাকবে। কোনো কারণে যদি দেখো বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি নাই, পানির গলনাঙ্ক 100 ডিগ্রি নাই, তাহলে বুঝে নেবা ওই পানিতে ভেজাল ছিল এবং ওই বরফও ভেজাল ছিল। তাহলে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দিয়ে আমরা একটা পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করতে পারি। পরের প্রশ্নে স্লাইডে চলে আসি। দেখো কেস 2, একটা তো আমরা দেখলাম যে পানির গরম করে বাষ্পে পরিণত করে দিয়েছি। এখন দেখো যে পানির আমরা গরম করে বাষ্পে পরিণত করে দিলাম, কেস 2 তে আরেকটা ঘটনা ঘটবে, এটা উল্টাটা। ওই বাষ্পের যে পরিণত হলো ওইটাকে আমরা আবার ঘনীভূত করে ফেলবো, মানে হচ্ছে তাপমাত্রা কমাইতে ওটাকে আবার বরফে নিয়ে যাব। হয় না, মনে করো যে তোমরা এক গ্লাস পানি ফুটায় ফ্রিজের ভিতরে ঢুকাই দিবা, যদি এই কাজ করতে যাবো না তোমাদের ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে। ধরে নিলাম যে সবকিছু তো করা যায়, মনে তো সবই করা যায়। মনে করো যে এক গ্লাস পানি গরম করলা, গরম করে বাষ্প উঠতেছে, ওটাকে ফ্রিজের ভিতরে ঢুকাই দিবা। ঢুকানোর পর কি হচ্ছে, পানিটা তাপমাত্রা তো কমতে থাকবে, তাই না? আর এই তাপমাত্রা কমতে কত হবে, 0 ডিগ্রিতে চলে যাবে। এখন 0 ডিগ্রিতে চলে যাবে, প্রথমে ছিল কত তাপমাত্রা, 100 ডিগ্রি না? প্রথমে তাপমাত্রা ছিল 100 ডিগ্রিতে, 100 ডিগ্রি তাপমাত্রা ছিল, যেটা তুমি একদম এক গ্লাস পানি ঢেলে, যে একদম গরম পানি ঢেলে রাখলা, যে গ্লাসটা আঁকে দিই, এই গ্লাসটা তোমরা যে পানি আঁকলে এটা ধোয়া উঠতেছে, হ্যাঁ পানি। এখন এটা তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এইটা তুমি কি করলা, ফ্রিজের ভিতর দিয়ে ভরে দিলা। তাহলে কি হতে থাকবে, দেখো এই বাষ্পটা তাপমাত্রা প্রথমে কি করবে, কমতে থাকবে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বাষ্প হয়ে যাচ্ছে ওটা তাপমাত্রা কমতে থাকবে। তো কমতে দেখো ফ্রিজে যখন ঢোকালে তাপমাত্রা কি কমতেছে না, কমতেছে, সময়ের সাথে সাথে তাপমাত্রা কমতেছে। কমে একটা অবস্থায় চলে আসবে যে জায়গায় তাপমাত্রা কমতেছে না, মানে এই অবস্থাটা। এখানে ছিল 100 ডিগ্রি, হয়ে গেল পানি কত ডিগ্রি, ধরো 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তৈরি হয়ে গেল। ও না, এটা হচ্ছে বাষ্প, হ্যাঁ বাষ্পটা তো আরো বেশি। তো পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হলো আর কি। বাষ্প তাপমাত্রা কিন্তু আরো 100 না, আরো বেশি ছিল। ওখান থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পানিতে চলে আসবে, এটা একটু লেখা ভুল হয়েছে আমার, ঠিক আছে? একটু লিখি, বাষ্পের তাপমাত্রা মনে আরো বেশি ছিল, মনে করো যে 120 এরকম ছিল, ওখান থেকে এই পানিটা পরিণত হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হলো। তো পানির তাপমাত্রা কি কমতে থাকলো, কমতে 100 ডিগ্রিতে আসলো। এখন এসে এ পর্যন্ত এসে দেখো বাষ্পটা হয়ে গেল তরল। তো এই জায়গাটায় এসে আমরা দুইটা কন্ডিশন পাবো ওরকম মতো, এখানে বাষ্প পাবো প্লাস পানিও পাবো, বাষ্প পাবো পানিও পাবো। এখন এই জায়গাটা এসে কি হবে, এই জায়গাটা এসে এই বাষ্পটা হচ্ছে পানিতে পরিণত হওয়ার কাজে লাগবে।
বাষ্পটা পানিতে পরিণত হওয়ার কাজে লাগবে। কত ডিগ্রি পর্যন্ত? এই যে 100 ডিগ্রি থেকে পানি কমতে কমতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। ঠিক আছে, এটা কত ছিল? 100 ডিগ্রি ছিল। পুরো তাপমাত্রাটা 100 ডিগ্রিতে ছিল। যত আমরা তাপ কমাচ্ছি, ফ্রিজের ভিতরে যত রাখতেছি, তাপমাত্রা কিন্তু কমতেছে। এখন এই ক্ষেত্রে দেখো তাপমাত্রা এখানে কমতেছে না, এখানে বাষ্প আর পানি এই অবস্থায় আছে। তার মানে বাষ্পটা এখনো আছে, বাষ্পটা আস্তে আস্তে পানিতে পরিণত হচ্ছে। হতে হতে একসময় কি হবে? একদম পানিতে পরিণত হয়ে যাবে, একদম পানিতে পরিণত হয়ে যাবে এই জায়গাটা এসে। এরপর যদি আমরা আরো তাপমাত্রা কমতে থাকি, এই দেখো এই পানিটা তাপমাত্রা তখন আবার কমতে থাকবে। যখন 100% আর কি পানি হয়ে যাবে, তখন পানির তাপমাত্রা আবার কমতে থাকবে। পানির তাপমাত্রা আবার কমে ওর তাপমাত্রা কোথায় চলে আসবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসবে পানির তাপমাত্রাটা। এখন দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে ওর কি অবস্থা হবে? ওর অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে। এই জায়গায় ছিল পানি, এখন এই জায়গায় হয়ে যাবে বরফ। বরফ হতে থাকবে, এখানে থাকবে পানি প্লাস হচ্ছে বরফ। তো এই জায়গায় এসে ও পানিটা আস্তে আস্তে বরফ হতে থাকবে। যেমনটা আমরা দেখছিলাম যে বরফটা গলে পানি হচ্ছে, একই সাথে আমরা বরফ এবং পানি পাচ্ছিলাম। এই ক্ষেত্রে আমরা ওইটা পাবো, একই সাথে বরফ এবং পানি পাবো। মানে হচ্ছে পানিটা আস্তে আস্তে বরফ হতে থাকবে আর কি, উল্টা কাজটা করবে। ওই সময় কি হয়েছিল যে বরফটা আস্তে আস্তে পানি হচ্ছিল, এখন পানিটা আস্তে আস্তে বরফ হবে, মানে দুইটাই পাবো, পানিও পাবো বরফ পাবো। তো বরফ হইতে হইতে একসময় সম্পূর্ণ পানিটা কি হয়ে যাবে? বরফে পরিণত হয়ে যাবে, সম্পূর্ণ পানিটা বরফে পরিণত হয়ে যাবে। তো এই বরফে পানিতে পরিণত হইতে এখানে মনে করো যে এই জায়গায় বরফে পানিতে পরিণত হবে, ঠিক আছে, এই জায়গায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হবে। এরপর এই বরফটাকে আমরা যত তাপমাত্রা রাখবো, মানে যতক্ষণ ফ্রিজে রাখবো বরফটা, তত তাপমাত্রা কমতে থাকবে, কমতে 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 বরফের তাপমাত্রা -20 চলে আসবে। দেখো এটা যদি 0 হয় তাহলে এখানে -20, মানে মাইনাসে নেমে যাবে। তো দেখো তোমরা যদি পানি যদি বেশিক্ষণ ডিপ ফ্রিজে রেখে দাও তখন কি হয়? মনে করো 1 ঘন্টা রেখে দিলা, পানিটা বরফটা একটু যে পরিমাণ শক্ত হবে, তুমি যদি ওটার 1 মাস ধরে ডিপ ফ্রিজে পানিটা রেখে দাও, মনে করো যে বরফ এত পরিমাণ বরফ হবে ওটার হাতের দিয়ে পিঠা ভাঙা যাবে না, এরকম একটা অবস্থা তৈরি হবে। মানে বরফ আরো শক্ত হতে থাকবে, মানে তাপমাত্রা ওটা আরো কমতে থাকবে, কমতে কমতে অনেক নিচে চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে টাইপ 2 এর দ্বিতীয় কেস, যে বায়বীয় তরল কঠিনটা হচ্ছে, যেটা ছিল কঠিন থেকে তরল হতো, তরল থেকে বায়বীয় হতো, এটা উল্টা কেসটা ঘটলো। এগুলো তোমাদের পরীক্ষা আসবে, একটু বুঝে ভালোভাবে। এরপর আমরা দেখব যে টাইপ 2 এর তাপীয় বক্ররেখা কেস 3। এখানে কি হচ্ছে? এখানে দেখো কঠিন এবং বায়বীয়, মাঝখানে তরলটা কোথায় গেল? মাঝখানে তরলটা নাই। কেন নাই? একটা চিন্তা করো, কিছু পদার্থ আছে, ওই পদার্থটাকে তুমি যদি তাপ দাও, কঠিন আকারে আছে, তুমি যদি তাপ দাও ও কি হবে? তরল হবে স্বাভাবিকভাবে। যেমন বরফকে তাপ দিলাম, ওটা কি হয়ে গেল? তরল হয়ে গেল। ওই বরফটা কিসের ছিল? পানির, H2O ছিল, বরফের H2O, পানির H2O। কিন্তু আমরা যদি এমন একটা দিনে বরফ নেই, যেটার মনে করো আরেকটা যদি বরফ নেই, এই বরফটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত, ঠিক আছে। তো এই বরফটাকে যদি আমরা তাপ দেই তখন কি অবস্থা হয়? মনে করো এখানে তাপ দিলাম, হ্যাঁ, এখানে তাপ দিলাম বরফটাকে তাপ দিলে ওর কি করার কথা ছিল? আগে তরল হওয়ার কথা ছিল, কিন্তু ও আর তরল হবে না, ও একদম ডিরেক্ট আসমানে ওঠা শুরু করবে, ঠিক আছে, একদম কঠিন থেকেই বায়বীয়। তাই এটাকে বলা হয় আমাদের উদ্যোপতন, বা হচ্ছে উদ্যায়ী বস্তুগুলো এইটা ঘটে। তাহলে এই কার্বন ডাই অক্সাইডের যেটা, এটা হচ্ছে একটা উদ্যায়ী বস্তু যদি আমরা আইস করি। এছাড়াও আমাদের আরো কিছু রয়েছে, যেমন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড রয়েছে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এগুলো রয়েছে। আমাদের আয়োডিন রয়েছে, আয়োডিন চিনো তো? আয়োডিন থাকে কোথায়? লবণে। খাবার লবণে আমরা আয়োডিন খাই, আয়োডিন যুক্ত লবণ খাই, হ্যাঁ। এখন ওইখানে এই যে এই আয়োডিনটা থাকে, লবণের সাথে কিন্তু ন্যাচারালি আয়োডিন থাকে না, আয়োডিনটা পরে মিক্স করা হয় আর কি, সমুদ্র থেকে লবণটা তুলে নিয়ে ওটার সাথে আয়োডিনটা মিক্স করে তারপর বাজারজাত করা হয়। এবং মজার বিষয় হচ্ছে যে আয়োডিন দ্বারা আমরা রান্না করি, আয়োডিন যুক্ত লবণ দ্বারা রান্না করি, ওই রান্না করার পর কিন্তু আর এই আয়োডিন কিন্তু আর তরকারিতে থাকে না। কেন থাকে না? কারণ আয়োডিনটা হচ্ছে উদ্যায়ী পদার্থ, মানে ও ছিল লবণের সাথে কঠিন অবস্থায়, ও তাপ পেলে কি হবে? ডিরেক্ট আসমানে চলে গেল। তার মানে তুমি যে আয়োডিন যুক্ত লবণ দিয়ে রান্না করলা যে আয়োডিনের জন্য, সে আয়োডিন আর নাই, আয়োডিন হাওয়া। তো এই ধরনের কিছু পদার্থ থাকে, এই পদার্থকে বলা হয় উদ্যায়ী পদার্থ, যেগুলো কঠিন থেকে ডিরেক্ট আসমানে চলে যায়। এখন দেখো কাব্যে
তার তাপীয় বক্ররেখাটা কিভাবে হবে। আমি যে তাপ দিচ্ছি, তাপ দিলে আসলে কি হয় সেটাই আমরা এই বক্ররেখার মাধ্যমে প্রদর্শন করি। যে একটা বস্তুকে তাপ দিলে ওর বক্ররেখাটা কিরকম হবে ওইটা আমরা এখানে ডেমনস্ট্রেশন করি। আচ্ছা দেখো, মনে করো প্রথমে এই কার্বন ডাই অক্সাইড যেটা আইস ছিল বা কোনো একটা উদ্বায়ী পদার্থ ছিল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বায়োটিন, এগুলো তাপমাত্রা ছিল যদি প্রথমে 0। এখন এটাকে কি করব, তাপ দেওয়া শুরু করলাম। তাপ দেওয়া শুরু করলে ওর তাপমাত্রা বাড়তে থাকবে, সাধারণত তাপমাত্রা বাড়তে থাকবে। তো তাপমাত্রা প্রথমে বাড়তেছে, দেখো এই জায়গায় তাপমাত্রা বাড়তেছে, বাড়তে 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 এই পর্যন্ত আসলো। তো এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর উপরে গেলে মনে হচ্ছে তাপমাত্রা বাড়বে, হ্যাঁ। আর এক্স অক্ষ বরাবর গেলে কিন্তু তাপমাত্রা বাড়তেছে না কমতেছে না। মনে করি এখানে তাপমাত্রা বাড়তে বাড়তে কত হলো, 0 থেকে 10 ডিগ্রি হলে ধরে নিলাম আর কি, 10 ডিগ্রি সেলসিয়াস হলো তাপমাত্রা বাড়তে বাড়তে এই পর্যন্ত। তো এই জায়গায় যে আসলো, এই যে বাড়তেছে তাপমাত্রা বাড়তেছে, এটা ছিল কি কঠিন, এটা ছিল কঠিন। এখন কঠিন যে বস্তুটা রয়েছে ওর তাপমাত্রা কিন্তু বাড়তেছে, ও এখনো কোনো অবস্থায় যাচ্ছে না। তাপমাত্রা বাড়ার পর যখন এই যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসলো বা একটা সার্টেন টেম্পারেচার চলে আসলো, তখন কি হবে, ও বাষ্প হওয়া শুরু করবে। মানে কঠিন থেকেই ও বাষ্প হওয়া শুরু করবে। মনে করো একটা কঠিন পদার্থগুলো ছিল এখানে কাটলাম, বা ন্যাপথালিন গুলো আমাদের ছিল, যে গোলাগুলা ন্যাপথালিন গুলো তোমাদের যে ইয়াতে দাও, ঠিক আছে, এই যে ন্যাপথালিন গুলো তোমরা জামা কাপড়ে দাও, হ্যাঁ, এই ন্যাপথালিন গুলোকে যখন তাপ দিলা, তখন মনে করো যে কিছুক্ষণ যখন প্রথমে তাপ দিতে নিলা, তখন দেখলা ন্যাপথালিন গুলো হচ্ছে একটা সার্টেন টাইম পর ও হচ্ছে বাষ্পে পরিণত হবে। তাপ দেওয়ার সাথে সাথে কিন্তু বাষ্পে পরিণত হবে না, কারণ প্রথমে হচ্ছে তাপটা বাড়তে থাকবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে মনে করো যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ও বাড়লো, তাপমাত্রা বাড়লো। বাড়ার পর সার্টেন একটা পয়েন্টে ও বাষ্প হওয়া শুরু করবে, সার্টেন একটা পয়েন্টে ও বাষ্প হওয়া শুরু করবে। এই যে এতক্ষণ পর্যন্ত যে তাপমাত্রা বাড়লো না, এই যে এই জায়গায় এসে যে এই যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে যে ও বাষ্প হওয়া শুরু করলো, এটাকে আমরা বলবো স্ফুটনাঙ্ক, ঠিক আছে, বাষ্পীভবনের যে তাপটা ওইটা। আচ্ছা দেখো, এই জায়গায় এসে ও যেহেতু বাষ্পে পরিণত হওয়া শুরু করলো, তাহলে এখানে কয়টা অবস্থা পাবো, কঠিন পাবো, তার সাথে বাষ্প পাবো, দুইটা কন্ডিশন পাবো। একটা কি পাবো, কঠিন, আর একটা পাবো বাষ্প, পাবো কিনা। তাহলে এই জায়গায় আমরা কয়টা পাচ্ছি, দুইটা পাচ্ছি। আর এই যে তাপমাত্রা কিন্তু বাড়বে, এখানে তাপমাত্রা কি বাড়বে, তাপমাত্রা বাড়বে না, কারণ এটা সুপ্ত তাপ। তো সুপ্ত তাপটা তাপমাত্রা বাড়ার কাজে ব্যয় হয় না, ওটা হচ্ছে পদার্থের অবস্থা পরিবর্তনের কাজে ব্যয় হয়। দেখো অবস্থাটা কিভাবে পরিবর্তন হচ্ছে, এখানে ছিল ওরা কঠিন, কঠিন থেকে বাষ্পে পরিণত হচ্ছে, একটা চলমান প্রক্রিয়া, মানে অবস্থাটা কঠিন থেকে বাষ্পে পরিণত হচ্ছে। তো এই জায়গায় ও যত তাপ আমরা দিচ্ছি, ওই পুরো তাপটাই হচ্ছে কঠিন থেকে বাষ্পে পরিণত হতে ব্যবহৃত হচ্ছে, তাপমাত্রা বাড়ানোর আর তাপ নাই। যার কারণে দেখো এই আমাদের ইয়াটা বক্ররেখাটা, যেটা তাপীয় বক্ররেখা, এটা কিন্তু বাড়তেছে না, এটা সময় যাচ্ছে। দেখো সময় কিন্তু অতিবাহিত হচ্ছে, 5 মিনিট 10 মিনিট করে বাড়তেছে, কিন্তু তাপমাত্রা বাড়তেছে না, তাপমাত্রা বাড়তেছে না। এরপর দেখো যখন ও সম্পূর্ণ এই জায়গায় গ্যাসে পরিণত হয়ে যাবে, সম্পূর্ণ গ্যাসে পরিণত হয়ে যাবে, মানে উঠতে উঠতে সব গ্যাস হয়ে গেল, তখন কি হবে, এখানে সম্পূর্ণ গ্যাস হয়ে গেল, তাই না। যখন গ্যাসে পরিণত হবে তখন আবার তাপমাত্রা বাড়া শুরু করবে, তখন এই গ্যাসটা তাপমাত্রা বাড়বে। মনে করো এই গ্যাসটা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাস, এই গ্যাসটা তাপমাত্রা বাড়তে 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 100 ডিগ্রিতে পরিণত হয়ে যাবে। তাহলে এই যে কেস 3 তে কঠিন বায়বীয় ক্ষেত্রে আমরা বক্ররেখা পাবো দুইটা, এবং কয়টা সরলরেখা পাবো, সরলরেখার ক্ষেত্রে একটা সরলরেখা পাবো আর কি, হ্যাঁ, একটা সরলরেখা পাবো। এই ধরনের কোশ্চেনও আসে যে আসলে এই তাপীয় অবস্থায় আমরা কয়টা সরলরেখা পাবো, এই ধরনের কোশ্চেন আসে। আচ্ছা আমরা এবার দেখি কেস 4 এ কি ঘটে। আচ্ছা এটা হচ্ছে আবার উল্টাটা, বায়বীয় থেকে কঠিন। তো যেটা গ্যাসীয় হয়ে গেল, বায়বীয় হয়ে গেল, ওইটাকে যদি আমরা তাপমাত্রা হ্রাস করি তখন কি হয়, তাপমাত্রা হ্রাস করি কিভাবে, মনে করো যে এরকম একটা ফানেল থাকে তোমাদের, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে আমরা কি করি, তার জালি দেই, তার জালি দিয়ে আমরা তাপ দিই, তাপ দেই, হ্যাঁ। তো তাপ দিলে কি হয়, এটার তাপমাত্রা তো বাড়তে থাকে। মনে করি এখানে আমরা ন্যাপথালিন গুলো রাখলাম, আর এখানে আমরা একটা কাজ করে দিলাম, ঠিক আছে, এই জায়গায় একটা রেখে দিলাম। এখন দেখো এই জায়গাটা আমরা কি করলাম, এটা একটা কাঁচ বা কিছু একটা রেখে দিলাম, ঢাকনা দিয়ে রাখলাম, ওইটার উপরে কিছু বরফ খন্ড আমরা দিয়ে দিলাম, বরফ খন্ড দিয়ে দিলাম। তখন কি হবে, সব এক কালার না হয়ে একটু আলাদা কালার দিই, এই জায়গায় কিছু আমরা বরফ খন্ড দিয়ে দিলাম। তাহলে দেখো কি অবস্থাটা হচ্ছে,
এক জায়গায় আমরা কি করতেছি, এক জায়গায় আমরা তাপ দিচ্ছি, হ্যাঁ এক জায়গায় আমরা তাপ দিচ্ছি, আরেক জায়গায় আমরা বরফ দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি কাজটা হবে, এদিক দিয়ে ওরা বাষ্প হয়ে উপরে উঠতে থাকবে, তাই না? উপরে উঠতে যাবে, উপরে উঠে যখন বাষ্পটা এটার সাথে লাগবে তখন এই বাষ্পটা বরফের তাপমাত্রা কমে যাবে না? বরফের তাপমাত্রা কমে, ও দেখো আমরা জানি যে উদ্বায়ী বস্তুটা এরকম যে ও যখন তাপ পেলে বাষ্পে পরিণত হয়, আবার বাষ্প থেকে আবার কঠিন ডিরেক্ট কঠিন পরিণত হয়, মাঝে মাঝে কোনো অবস্থা নাই, হয় তরল না কি হয় কঠিন, না হয় বাষ্প। তো বাষ্পটা যখন এখানে আসলো, এই বরফ খন্ড যে পাইলো, বরফ খন্ডে তাপমাত্রা কমিয়ে দিচ্ছে, কমিয়ে দিলে কি হবে, এখানে বিন্দু বিন্দু জমতে থাকবে আর কি, ওরা কঠিন আকার জমতে থাকবে, একসময় নিচে ফল করবে, কারণ বেশিক্ষণ তো আর এখানে ধরে রাখতে পারবে না, নিচে ফল করবে, এই একটা কাজ তৈরি হবে, বা এখানে কঠিন আকারে জমা হতে থাকবে। তো এই সিনারিওটা এখানে ঘটবে, এটাই আমরা আর কি এখানে দেখাবো যে আসলে কি হচ্ছে। দেখো আমরা কি করতেছি, তাপ এবার কমাচ্ছি, দেখো তাপটা কমতেছে, তার মানে এদিকে নির্দেশ করতেছে তাপটা কমতেছে, তাপটা কমতেছে। দেখো এখানে যদি 0 ডিগ্রি হয়, এটা এটা ধরো আমরা কত ডিগ্রি ধরছিলাম, 50 ডিগ্রি বা 60 ডিগ্রি, এটা ধরি, এত ডিগ্রি একটা তাপমাত্রা ছিল, সেখান থেকে তাপমাত্রা কমতে 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 একটা অবস্থায় আসছে, মনে করো যেখানে 10 ডিগ্রিতে চলে আসলো, 10 ডিগ্রি সেলসিয়াস চলে আসলো। দেখো 50 থেকে যখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিণত হলো, তখন কিন্তু ও আবার কঠিন হওয়া শুরু করলো, ঠিক আছে, কঠিন হওয়া শুরু করলো, কঠিন হওয়া শুরু করলো। তা এই জায়গাটা আমরা কয়টা অবস্থা পাবো, দুইটা। এই জায়গায় আমাদের কি থাকবে, বাষ্প থাকবে, ঠিক আছে, এই জায়গায় আমাদের বাষ্প থাকবে, বাষ্প থাকবে প্লাস হচ্ছে কঠিনও থাকবে। এই জায়গাটা এরকম একটা হয় যে বাষ্প থেকে কঠিন হচ্ছে, মানে এই অবস্থাটা আর কি, বাষ্প থেকে কঠিন হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপটা, বাষ্প থেকে কঠিন হচ্ছে। তাহলে এখানে দুটোই করতেছে, কিন্তু তাপমাত্রা কি কমবে এখানে, আর তাপমাত্রা কিন্তু কমতে থাকবে না, তাপমাত্রা একই থাকবে। ওই তাপমাত্রা যে আমি কমাচ্ছি, সেটা কিসে ব্যবহৃত হচ্ছে, এই অবস্থা পরিবর্তন হতে। এরপর দেখো যে যে সবগুলো যখন এই কঠিনে পরিণত হয়ে যাবে, তখন ওইটা আবার তাপমাত্রা কমতে থাকবে। আমি যদি তাপমাত্রা কমাতে যাই, ওঠে তাপমাত্রা 0 ডিগ্রি হলো বা 10 ডিগ্রি হলো, ওটাকে তাপমাত্রা কমাতে কমাতে আমি 0 ডিগ্রি আরো নিচে নামাই ফেলতে পারি, তাপমাত্রা কমাতে কমাতে ফ্রিজের ভিতর যদি আমি তাপ কমাইতে থাকি, তাহলে এই সিনারিগুলো ঘটে। তাহলে তাপীয় বক্ররেখার ক্ষেত্রে আমরা 4 ধরনের ঘটনা দেখতে পেলাম। প্রথমে দেখতে পেলাম যে বরফ, পানি এবং গ্যাসীয়, যেটা হচ্ছে কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাসীয় হয়, এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম এটা উল্টা। 3 নম্বর কেসে দেখলাম যে কঠিন থেকে গ্যাসীয় হচ্ছে, এবং 4 নম্বর কেসে দেখলাম গ্যাসীয় থেকে কঠিন হচ্ছে। তাহলে এই ঘটনাগুলো যদি তোমার মাথায় থাকে, তাহলে আমি বলবো যে এই অধ্যায় তোমার কমপ্লিট, মানে এই অধ্যায় তোমার জন্য এনাফ। আচ্ছা, আমরা একটু কিছু ঘটনা প্রশ্ন অ্যানালাইসিস করি, দেখি কি আসে। দেখো এই একটা প্রশ্ন রয়েছে, বোর্ড প্রশ্ন সলভ, বরিশাল বোর্ড 2022 এর একটা কোশ্চেন আমি নিলাম এখানে তোমাদের দেখানোর জন্য। এখানে দুইটা সিনারিও রয়েছে। তো এই যে একটা বিকার রয়েছে, এই বিকারে আমাদের কিছু সালফারটা রাখলাম, হ্যাঁ কিছু সালফার। তো কিছু সালফার এই বিকারে রাখলাম, বিকারে রেখে, আচ্ছা বিকার সালফার আছে ধরলাম, এখানে দেখো এটা কি আছে, গলনাঙ্ক দেওয়া আছে, গলনাঙ্ক দেওয়া আছে কত, 115 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি একটু বলতে পারবো আমাকে, গলনাঙ্ক 115 ডিগ্রি সেলসিয়াস মানে কি? গলনাঙ্ক 115 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে যে এই তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 115 ডিগ্রি সেলসিয়াস যা উঠবে, তখনই এটা গলতে শুরু করবে। এর আগ পর্যন্ত কিন্তু এই বস্তুটা কঠিন থাকবে, গলা শুরু করবে না। যখনই আমি 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যাবে, তাপ বাড়তে বাড়তে, তখনই এটা গলতে শুরু করা থাকবে। তখন কিন্তু তাপমাত্রা বাড়বে না যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ গলে না যায়। যে তাপটা দিব তখন যাবে কোথায় তাপটা, হ্যাঁ এই কঠিন থেকে তরলে পরিণত হতো, ওই তাপটা ব্যয় হয়ে যাবে। গুড। আচ্ছা এখন দেখো প্রশ্নগুলো একটু দেখি। আর এখানে আরেকটা কি ঘটনা দেওয়া আছে, দুটা বেলুন দেওয়া আছে, গ্যাস বেলুন, এখানে আছে হাইড্রোজেন সালফার দেওয়া আছে এবং দেওয়া আছে অ্যামোনিয়া দেওয়া আছে। এগুলো দিয়ে কি কি প্রশ্ন আসতে পারে একটু দেখি। গ নম্বর যে প্রশ্নটা আছে, 1 নম্বর পাত্রের পদার্থটির উপর তাপ প্রয়োগ করলে তাপ প্রদানের লেখচিত্র বর্ণনা করো। এখন দেখো 1 নম্বর পদার্থটা কি আছে, এই পদার্থটা আছে কঠিন। এটার উপর তাপ দিলে কি কি ঘটনা ঘটবে, তাপ দিলে প্রথমে ও কঠিন থেকে তাপ বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা এমন একটা অবস্থা আসবে, গলনাঙ্কে পৌঁছাবে যখন, তখন বলতে শুরু করবে, তখন তাপ বাড়বে না, হরিজন্টাল। প্রথমে তাপ বাড়লো, তারপর যখন গলনাঙ্কে পৌঁছলো তখন তাপ বাড়বে না, এভাবে যাবে। এরপর যখন পুরোটা গলে যাবে, তখন আবার মানে কঠিন থেকে তরলে পরিণত হবে, তখন আবার বাষ্প যেতে থাকবে, মানে আবার তাপমাত্রা বাড়া শুরু করবে। বাড়তে বাড়তে কতক্ষণ পর্যন্ত বাড়বে,
এই স্ফুটনাঙ্ক পর্যন্ত, মানে 444 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত যখন উপনীত হবে তখন ওই তরলটা আবার বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। তার মানে এটাকে অনেক তাপ দেওয়া লাগবে। আসলে সাধারণত এই যে 444 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আমরা সর্বোচ্চ এই 115 ডিগ্রি পর্যন্ত দিতে পারি, এটাও আমাদের জন্য দেওয়া কষ্টকর হয়ে যাবে, কারণ আমরা বাসা বাড়িতে সর্বোচ্চ 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দিতে পারি। আর যদি বেশি তাপমাত্রা দেই এটা হতে পারে সর্বোচ্চ 115 ডিগ্রি এই কাছাকাছি দিতে পারবো, কিন্তু 444 ডিগ্রি আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। এটা অবশ্যই ল্যাবরেটরিতে যেতে হবে। একটু হিসাব করি কি কি বলা আছে। 1 নং পাত্রে পদার্থটির উপর তাপ প্রদানের লেখচিত্র আমরা আঁকবো। আমরা একটু মনে রাখবো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা মনে রাখবো সালফারের ক্ষেত্রে, এগুলো ফিক্স থাকে। এখন দেখো 115 144 এটা আমরা একটু মনে রেখে আমরা এটা একটু করি, গ্রাফটা করি। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা একটা গ্রাফ নেই, ঠিক আছে? আচ্ছা হাতে দেখাচ্ছি। আচ্ছা প্রথমত কি হবে, দেখো ওটা ছিল কি সলিড, সালফারটা ছিল সলিড এবং এর গলনাঙ্ক ছিল হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক ছিল 444 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। আমরা মনে করি যে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা আমরা 0 ডিগ্রি ধরে নিলাম। ধরলাম এই জায়গাটা হচ্ছে 115 ডিগ্রি, ঠিক আছে? 115 ডিগ্রি। আর ধরলাম এই জায়গাটা হচ্ছে 144 ডিগ্রি, এটা ধরে নিলাম। এখন কি ঘটনাটা ঘটবে দেখো, এই যে 0 ডিগ্রি থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। প্রথমে তাপমাত্রা বাড়বে কতটুকু, এই দেখো তাপমাত্রা বাড়তে 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 এই পর্যন্ত উঠবে, এই গলনাঙ্ক পর্যন্ত কিন্তু তাপমাত্রাটা বাড়তে থাকবে। এই যে যখন 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাবে তখন এই যে কঠিন ছিল এখানে, ও যে সলিড ছিল সালফারটা, এই জায়গাটা কি ছিল কঠিন, এই জায়গাটা ছিল কঠিন ছিল। এই কঠিন অবস্থা কিন্তু কঠিনই থাকবে, তাপমাত্রা বাড়তে থাকবে। যখন 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যাবে তখন ও এই কঠিন থেকে আস্তে আস্তে গলা শুরু করবে, ঠিক আছে? যে বস্তুটা ছিল আমাদের, যেরকম একটা বস্তু ছিল, তো এটা গলতে শুরু করবে, গলে পানিতে পড়তে শুরু করবে। হ্যাঁ, ফোটা ফোটা গলতে শুরু করবে। তো এটা হচ্ছে গলনাঙ্কে পৌঁছে যাবে, এটাকে বলা হয় গলনাঙ্ক। তো এই গলনাঙ্কে এসে ওকে আমি যত তাপ দেব, এই তাপটা কিন্তু আর পরিবর্তন হবে না, তাপটা পরিবর্তন হবে না। তাহলে দেখো তাপটা আমার পরিবর্তন যখন না হবে তখন এটা এই হরিজন্টালি চলে যাবে। ওকে, এখন এইটা কোন পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত এই পুরো সালফারটা গলে তরলে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত এই গলনাঙ্কে তাপমাত্রা আমাদের নীতি থাকবে, তাপ নীতি থাকবে। যখন সম্পূর্ণ আমাদের তরল হয়ে যাবে তখন আবার তাপমাত্রা বাড়তে থাকবে। আমি আরেকটা কন্ডিশন নেই, তখন আবার তাপমাত্রা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কতক্ষণ পর্যন্ত বাড়বে, যতক্ষণ না পর্যন্ত এই আমাদের 444 ডিগ্রি সেলসিয়াস এই পর্যন্ত না ওঠে। দেখো এই 444 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসার পর এই পর্যন্ত ওর তাপমাত্রা বাড়তে থাকবে। তাহলে এই জায়গায় কয়টা কন্ডিশন ঘটলো, প্রথমে আমাদের তাপমাত্রা বাড়তে থাকলো, এরপর তাপমাত্রা একই অবস্থা থাকলো সুপ্ত তাপে, এরপর আবার তাপমাত্রা বাড়তে থাকলো। তাই এইটা হবে এই যে সালফারের যে তাপীয় বক্ররেখা, ঠিক আছে? আর এই জায়গাটা কি হয়, আমরা জানি সবসময় এই জায়গাটা কঠিন এবং তরল দুটোই থাকে, কঠিন প্লাস তরল, কঠিন এবং তরল থাকে। আর এই জায়গাটা হচ্ছে তরল থেকে আবার বাষ্পে পরিণত হতে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে তরল, পুরোপুরি তরল হয়ে যাবে আর কি, পুরোপুরি তরল হয়ে যাবে, তখন এই তরলের তাপমাত্রা বাড়তে থাকবে। দেখো এখানে পুরোপুরি কঠিন থাকবে। তো এটা যদি বুঝতে পারো আমরা সামনে আগে যাই। আচ্ছা আবার পিছিয়ে ব্যাক করি, যেমন আরেকটা অংশ ছিল। দেখো গড় নাম্বারটা আমরা বুঝতে পারলাম, তাপীয় বক্ররেখা প্রথমে আঁকাবা, এটা কোশ্চেনটা সলভ করতে গেলে তাপীয় বক্ররেখাটা সুন্দর করে আঁকাবা, আঁকানোর পর বর্ণনা দিবা যে প্রথম এই পর্যন্ত তাপমাত্রা বাড়তেছিল, তারপর গলনাঙ্কে পৌঁছানোর পর তাপমাত্রা বাড়তেছে না, এর অবস্থা পরিবর্তন হচ্ছে। এরপর যখন পুরোপুরি গলে যাবে তরলে পরিণত হবে, তখন আবার তাপ দিলে তাপমাত্রা বাড়তে বাড়তে স্ফুটনাঙ্ক পর্যন্ত যখন পৌঁছাবে তখন এটা সম্পূর্ণ গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে যাবে, তারপর আবার তাপমাত্রা বাড়তে থাকবে। এভাবে আঁকে তোমরা বর্ণনা করে দিবা। এখন দেখো ঘ নম্বরে যেটা রয়েছে, 1 নম্বর এবং 2 নম্বর বেলুনের কোন গ্যাসের ব্যাপন হার বেশি এবং গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখো। আচ্ছা দেখো তোমাদের প্রথমেই আমি যে ব্যাপন হার পড়াইছিলাম ওখানে আমরা আণবিক ভর বের করা শিখেছিলাম, ঠিক আছে? এখন দেখো
এই বেলুনটা রয়েছে, এটা আছে 1 নম্বর বেলুন, হ্যাঁ এটা আছে 1 নম্বর বেলুন, এটা 2 নম্বর বেলুন। দেখো এই 1 নম্বর বেলুনটার ভিতরে রয়েছে কি হাইড্রোজেন সালফার। এই হাইড্রোজেন সালফারের ভর কত আমরা এটা যদি বের করি, দেখো হাইড্রোজেন এখানে দুইটা আছে, তাহলে 2 প্লাস আর সালফার হচ্ছে কত 16 দুগুণে 32, তাহলে এটা ভর হচ্ছে 34। হ্যাঁ এটা হচ্ছে এই বেলুনটার ভর, আণবিক ভর। আবার এটার ক্ষেত্রে আমরা দেখি অ্যামোনিয়া, এটা আমরা আগে বের করছিলাম যে 17 হয়, যেমন 7 গুণে 14 আর হচ্ছে 3, মোট হয় 17 গ্রাম। এখন দেখো এটার ভর পাচ্ছি কত, অ্যামোনিয়ার ভর পাচ্ছি কত, অ্যামোনিয়ার ভর পাচ্ছি হচ্ছে 17, আর এই হাইড্রোজেন সালফারের ভর পাচ্ছি কত 34। এবার আমাকে একটু বলো কার ভর বেশি, অ্যামোনিয়া না হাইড্রোজেন সালফারের? কার ভর বেশি হবে? অ্যামোনিয়ার ভর বেশি হবে, কি হাইড্রোজেন সালফারের ভর বেশি হবে, অ্যামোনিয়ার ভর কম হবে। এখন বলছে যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি। তো এবার আমাকে কি আর বলে দেওয়া লাগবে কোনটার ব্যাপন হার বেশি? বলতো কোনটার ব্যাপন হার বেশি হবে, অ্যামোনিয়া নাকি হাইড্রোজেন সালফার? অ্যামোনিয়ার, কারণ ওর ব্যাপন হার কম। যার যত ভর কম তার তত ব্যাপন হার বেশি। একটা জিনিস খেয়াল রাখবা, তোমাদের ভিতরে যারা মোটা সোটা থাকে মানুষ থাকে এবং তোমাদের ভিতরে যারা পাতলা মানুষগুলো থাকে, মানে হচ্ছে মোটু পাতলুর মতো কথা চিন্তা করো। এখন এদের যদি রেস লাগানো যায় তো পাতলা মানুষগুলো আসলে তাড়াতাড়ি দৌড়ে চলে যেতে পারবে, তাই না? মোটারা পিছিয়ে পড়ে থাকবে। তা মনে রাখবা যে পাতলা যারা থাকে বা ভার যাদের কম থাকে, ভর যত কম থাকবে তারা তত বেশি ব্যাপন হবে, মানে ব্যাপন হার তত বেশি থাকবে। তো গাণিতিক বিশ্লেষণ তোমাকে দিতে বলছে, গাণিতিক বিশ্লেষণ তোমার সুন্দর করে ওই যে গাণিতিক বিশ্লেষণ দিবা, যে এর আণবিক ভর বের করবা, সুন্দর করে যোগ বিয়োগ করে বের করবা, তারপরে অ্যামোনিয়ার আণবিক ভর সুন্দর করে বের করবা। তখন আবার বলবা যে যার ব্যাপন হার, মানে যার ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়ার ভর কম, এই জন্য অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি। এভাবে বিশ্লেষণ করবা, আরো সুন্দর করে তোমরা এটা বর্ণনা করবা। আমরা জানি তোমরা আরো সুন্দরভাবে খাতায় উপস্থাপন করতে পারবা। আমি শুধু দেখে দিলাম যে কিভাবে তোমরা লিখবা। তাহলে দেখো বরিশাল বোর্ডে 2022 সালের কোশ্চেনটা আমাদের মোটামুটি সলভ হয়ে গেল। আমরা তাহলে সামনের দিকে একটু আগাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা একটু যদি দেখি যে বোর্ড প্রশ্নের ক্ষেত্রে চট্টগ্রাম বোর্ড 2022-এ আসছিল। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ডে 2022-এ আসছিল। তো এই জায়গায় কি কি হয়েছে একটু দেখি। এখানে দেখো উদ্দীপক রয়েছে। উদ্দীপকে 1 নং বিকারে তাপীয় বক্ররেখা কয়টি অনুভূমিক রেখা পাওয়া যায়? ঠিক আছে, কয়টি অনুভূমিক রেখা পাওয়া যাবে আর কি। এখন দেখো 1 নম্বর বিকারে কোনটা রয়েছে? 1 নম্বর বিকারে রয়েছে বরফ। 2 নম্বর বিকারে রয়েছে কি? ন্যাপথালিন। ঠিক আছে, এটা হচ্ছে একটা ন্যাপথালিন, যে সুন্দর করে দিয়ে দিছি। ন্যাপথালিন তো তোমরা চিনো তাই না, কাপড়ের ভিতর দাও ওই ন্যাপথালিন। এখন বলা আছে গ নম্বরে যে 1 নম্বর বিকারে তাপীয় বক্ররেখা কয়টি অনুভূমিক রেখা পাওয়া যাবে। এখন তোমরা এই তাপীয় বক্ররেখাটা কি করতে পারবা? এটা বরফ, বরফকে প্রথমে তাপ দিলে কি হবে? তাপমাত্রা বাড়তে থাকবে। বরফের তাপমাত্রা বাড়তে বাড়তে ও যখন গলনাঙ্কে পৌঁছানোর আগ পর্যন্ত ও তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। এটা আমরা প্রথমে যে তোমাদের একটা বক্ররেখা দেখাইছিলাম, যদি দেখাই তোমাকে, ওই স্লাইডটা দিয়ে ফেরত যাই আমরা। কঠিন। আচ্ছা, কেজ 1 এর ক্ষেত্রে দেখো এই যে একটা বক্ররেখা দেখাইছিলাম, এটা হবে। হ্যাঁ, আমরা যখন তাপ দিচ্ছিলাম কঠিন থেকে ওর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। দেখো এটা হচ্ছে -0-তে ছিল, তো তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 0-তে আসবে তখন বরফটা গলতে শুরু করবে। গলতে শুরু করার পর ওর পুরোপুরি না গলা পর্যন্ত তাপ বৃদ্ধি থাকবে। এরপর আবার তাপমাত্রা বাড়তে থাকবে। কোথায় গেল? আচ্ছা, আচ্ছা, আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। এরপর যখন ওরা স্থিরাঙ্কে চলে যাবে, স্থিরাঙ্ক পৌঁছে যাবে, তখন আর তাপমাত্রা বাড়বে না। তখন ও পানিটা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। সম্পূর্ণ বাষ্প হয়ে গেলে আবার তাপমাত্রা বাড়বে। তাহলে কয়টা আনুভূমিক রেখা পাচ্ছি একটু খেয়াল করো। কয়টা পাচ্ছি বলো তো মনে মনে? এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি। এই দুইটা আনুভূমিক রেখা পাচ্ছি, যেটা ভূমির সাথে আর কি আছে, ভূমির সাথে আনুভূমিক আছে, ওটাকে আনুভূমিক বলা হয়। তাহলে এই দুইটা রেখা আমরা আনুভূমিক পাচ্ছি। তাহলে এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে তোমরা কি করবা? তোমরা হচ্ছে প্রথমে একটা তাপীয় বক্ররেখা আঁকবা। এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে তোমরা প্রথমে একটা তাপীয় বক্ররেখা আঁকবা। তাপীয় বক্ররেখা এঁকে প্রথমে একটা তাপীয় বক্ররেখা আঁকবা।
ঠিক আছে, একটা তাপীয় বক্ররেখা আঁকবা, তাপীয় বক্ররেখা এঁকে তুমি দেখা দিবা যে একটা এবং এর দুইটা আনুভূমিক বক্ররেখা পাওয়া যায়, তাহলে কেস কমপ্লিট। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখি, ঘ নম্বরে কি বলা আছে। দেখো ঘ নম্বরে বলা আছে উদ্দীপকের 2 নং বিকারে উদ্দীপকের 2 নং বিকারে তাপীয় বক্ররেখা 1 নং এর অনুরূপ কি না বিশ্লেষণ করো। এখন দেখো 2 নম্বরটার ক্ষেত্রে আমরা কি পাইছিলাম, 2 নম্বরটার ক্ষেত্রে আমরা পাইছিলাম যে ওরা কঠিন থেকে তরলে যাচ্ছে, কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে বাষ্পে হচ্ছে। হ্যাঁ, এরকম একটা বক্ররেখা আমরা পাচ্ছিলাম। প্রথমে কঠিন থেকে তরল হলো, তারপর তরল থেকে বাষ্প হলো, এরকম একটা বক্ররেখা পাচ্ছিলাম। কিন্তু 2 নম্বর ক্ষেত্রে দেখো এই ন্যাপথালিনটা, এটা হচ্ছে কি ন্যাপথালিন। হ্যাঁ, ন্যাপথালিন ন্যাপথালিনের সংকেত কি, ন্যাপথালিনের সংকেত তোমরা যদি আঁকো, এটা আমি এভাবে ব্যঞ্জন চক্রের মাধ্যমে দিয়ে দিই। এটা হচ্ছে ন্যাপথালিন রাসায়নিক গাঠনিক সংকেতটা যদি আমরা দিই, এটা হচ্ছে ন্যাপথালিন। হ্যাঁ, এই ন্যাপথালিনটা যদি তোমরা তাপ দাও, ন্যাপথালিন একটা উদ্বায়ী পদার্থ। কি ধরনের পদার্থ ন্যাপথালিন? এটাকে তাপ দিলে কোথায় যাবে? তরল কি হবে? তাপ দিলে ডিরেক্ট আসমানে উড়ে যাবে, তাই না? হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা বক্ররেখাটা কি পাবো? এই ক্ষেত্রে আমরা বক্ররেখাটা পাবো, প্রথমে যাবে ও কঠিন ছিল, কঠিনে ও তাপ নিতে থাকবে, তাই না? প্রথমে কি তাপ নিতে থাকবে না? কতক্ষণ পর্যন্ত নেবে? যতক্ষণ পর্যন্ত ওর যে স্ফুটনাঙ্কের কাছে না যায়। হ্যাঁ, মানে একদম যে ফুটে মানে বাষ্পে পরিণত হলে যে তাপটা লাগে, ওই তাপমাত্রা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ওঠে ততক্ষণ পর্যন্ত ও তাপ নিতে থাকবে। এই সময়টা ও থাকবে কঠিন। ঠিক আছে, যখনই ওর ওই অবস্থায় পৌঁছে যাবে যে গ্যাসীয় অবস্থায় যে তাপমাত্রা লাগে গ্যাসীয় হতে, উদ্বায়ী হতে, সেই তাপমাত্রা যখন পৌঁছে যাবে তখন ও আর তাপমাত্রা বাড়বে না, তখন ওই পুরো তাপমাত্রাটা ও নিবে ও গ্যাসীয় অবস্থায় পরিণত হতে। যখন সম্পূর্ণ গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে যাবে তখন আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো একটা কিন্তু অনুভূমিক রেখা পাচ্ছি, আর এই ক্ষেত্রে আমরা অনুভূমিক রেখা পাচ্ছি 2টা, মাঝখানে একটা পাচ্ছি না কেন? কারণ ও হচ্ছে একদম কঠিন থেকে ডিরেক্ট আসমানে উড়ে গেছে, মানে একদম বাষ্পে চলে গেছে। আর এটা হচ্ছে কঠিন থেকে প্রথমে তরলে হয়েছে, তরল থেকে বাষ্পে হয়েছে। তাহলে এভাবে তোমরা একটু সুন্দরভাবে ব্যাখ্যা করে দিবা যে অনুরূপ পাবা কিনা। না, অনুরূপ তো পাবাই না, দেখাই যাচ্ছে। তো এটা আবার আঁকড়া যোগে তোমাদের দেখাইতে হবে যে আসলে এটা অনুরূপ এভাবে পাওয়া যায় না। তো আশা করি খুবই সহজ, এগুলো তোমরা পারবা। এবার পরে একটু দেখি কি হচ্ছে। আচ্ছা, আর 2টা স্লাইড আছে, দেখো এখানে পাতন, তোমাদের বইতে পাতন বলতে কিছু একটা জিনিস ছিল। তো পাতন জিনিসটা একটু আমরা দেখি, পাতনটা কিভাবে হয়, এটা আমাদের ব্যবহারিক ক্ষেত্রে কিভাবে লাগে। একটা চিন্তা করো, মনে করো যে বালু আছে আর লবণ আছে। হ্যাঁ, লবণ তো চিনো, লবণের রাসায়নিক সংকেত কি হয়? লবণের রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর এটা হচ্ছে বালু লিখে দিয়ে। এখন তোমাকে কি করলো জানো? তোমাকে হচ্ছে একটা বিকার দিল, এই বিকারের ভিতর এই বালু দিল, কিছু বালু দিল এখান থেকে, আর কিছু লবণ দিল। ঠিক আছে, এখন কি হবে? তোমাকে কিছু বালু আর লবণ দিয়ে দিল, এই জায়গায় কি হবে? একটা বালু আর লবণের মিক্সার তৈরি হবে না? বালু আর লবণের মিক্সার তৈরি হবে। এই যে বালু আর লবণের মিক্সার তৈরি হলো, এখন যাদের কাজকর্ম নাই তাদের কি করবা? বাবা তুমি বালু আর লবণ তোমাকে মিক্স করে দিলাম, এবার এগুলো আলাদা করে দাও। তখন তুমি কি করবা? মনে করো তোমাকে বালু আর লবণ মিক্স করে দিল, এখন তুমি কি করবা? আসলে বালু আর লবণকে একটা একটা করে আলাদা করবা? কিভাবে সম্ভব বলো তো, একটু চিন্তা করো কিভাবে সম্ভব? বালু আর লবণ আমি কিভাবে আলাদা করতে পারি? এনি আইডিয়া? আচ্ছা, আমি এবার আরেকটু কিছু অ্যাড করে দিই, আমি কিছু পানি অ্যাড করে দিই এখানে। হ্যাঁ, পানি এখানে অ্যাড করে দিই, এখানে কিছু পানি অ্যাড করে দেই। যখন কিছু পানি অ্যাড করে দেই তখন কি সম্ভব? পানি অ্যাড করে দিলে কি হবে? এই জায়গাটায় লবণ আর বালি এই 2টা মিক্স আপ হয়ে যাবে, মিশে গিয়ে এই পানি কি করবে? লবণকে সম্পূর্ণ দ্রবীভূত করে ফেলবে, আর বালুটা নিচে তলানি আকারে জমা হয়ে থাকবে, তাই না? দেখো এই বালুটা যদি নিচে একদম তলানি আকারে জমা পড়ে থাকে এই অবস্থায়, আর পানিটা উপরে কি থাকবে? এই অবস্থায় থাকবে। এখন একটা বিকারের পাইছো যে বিকারটা নিচে বালু আছে, উপরে পানি আছে,
এবার তুমি কি করতে পারো, এই পানিটা ঢেলে আলাদা করে ফেলতে পারো। তার মানে বালুটা তোমার আলাদা হয়ে গেছে। এবার আমাদের আলাদা করতে হবে কি, লবণ। এখন দেখো এই লবণটা আছে কিসে, পানির সাথে মিক্স আকারে। এবার আমরা কি করতে পারি, ওই পানিটাকে যদি আমরা তাপ দেই তাহলে কি হবে, পানিটা উড়ে চলে যাবে। তোমার কথা হচ্ছে লবণ কেন উড়ে যাবে না পানির সাথে? কারণ কি জানো, পানির হচ্ছে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, মানে ও 100 ডিগ্রিতে পাইলেই আসমানে উড়ে চলে যাবে। কিন্তু লবণের স্ফুটনাঙ্ক অনেক বেশি, একে তোমার অনেক বেশি, তাপমাত্রাটা আমার সঠিক মনে নেই কিন্তু অনেক বেশি, যার কারণে তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্প হয়ে উড়ে চলে যাবে কিন্তু লবণ বাষ্প হবে না। তাহলে লবণটা কি হবে, আমি যে এই জায়গায় লবণ আর বালি রাখলাম, পানিটা বাষ্প উড়ে গেল, লবণটা নিচে পড়ে থাকবে, লবণটা নিচে পড়ে থাকবে, আর পানিটা কি হয়ে যাবে, পানিটা উড়ে চলে যাবে। তাহলে আমরা দেখো লবণ এবং পানি দুটোই আলাদা করে ফেললাম। তাহলে দেখো ওই বালু তো প্রথমে আলাদা করে ফেললাম, এবার লবণ থেকে পানিও আলাদা করে ফেললাম। ইজি না? এখন তুমি যদি চিন্তা করো যে না আমি একটা একটা করে মানে করবো, বেছে 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 একটা একটা করে লবণ আলাদা করবো, তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে, তখন এটা আলাদা হবে না। তাই এভাবে আমরা পাতনের মাধ্যমে, এই যে ঘটনাগুলো ঘটলো এটা কিন্তু পাতন ঘটতেছে, হ্যাঁ, এখানে আমরা পাতনের মাধ্যমে এগুলো করতেছি। এখন দেখো পাতনে কিন্তু দুইটা কাহিনী করতেছে। একটা হচ্ছে যে বাষ্পীভবন হবে, এখন পানিটাও তোমার দরকার, সেই পানিটাকে আবার আমরা ঘনীভবন করব। যখন বাষ্পীভবন করার পর যখন ঘনীভবন করি তখন এটাকে পাতন বলা হয়। একটা বস্তু যখন বাষ্পীভবন করে আবার ঘনীভবন করি তখন এটাকে পাতন বলা হয়। আর উদ্যোপাতনের ক্ষেত্রে কি হবে, আমি লবণ পানিতে আলাদা করলাম, এবার আমরা দেখি উদ্যোপাতনের ক্ষেত্রে। এটা আমাদের লাস্ট স্লাইড, আর একটা স্লাইড আছে। আচ্ছা দেখো এখানে রয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর এটা রয়েছে সোডিয়াম ক্লোরাইড। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এবার তোমাকে মিক্স করে দিল এটার ভিতরে, ঠিক আছে। এখন তুমি কিভাবে দুটো আলাদা করবা, তোমার মাথায় আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি একটা উদ্বায়ী পদার্থ, তাপ পালি কি ওরে আসমানে চলে যাবে, আর সোডিয়াম ক্লোরাইড ওর তো স্ফুটনাঙ্ক অনেক বেশি, হ্যাঁ। তো এই জায়গায় যেহেতু দুটা আছে মিক্স আকারে, তোমার কিছু দরকার নেই, তুমি শুধু এখানে কিছু তাপ দিলা, তাপ দিলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা উড়ে আসমানে চলে গেল। চলে যাওয়ার সময় তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে কি করলা, এখানে কিছু বরফ দিয়ে রাখলা, এখানে কিছু বরফ দিয়ে রাখলা, তাই না? এই জায়গায় কিছু যখন বরফ দিয়ে রাখবা তখন উড়ে এই জায়গায় এসে ও বরফের মতো এখানে জমতে থাকবে। তখন নিচে আমাদের সোডিয়াম ক্লোরাইড পড়ে থাকবে লবণটা, আর উপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ওইটা হচ্ছে আবার মানে কঠিন তো ছিল, গ্যাস হয়ে আবার কঠিনই হবে, আর মানে দুইটা আলাদা। তো এভাবে আমরা এই পাতনের মাধ্যমে বস্তুগুলো আলাদা করতে পারি একটা থেকে একটা। পাতনের আরেকটা কাজ আছে, সেটা আমরা একটু দেখি। দেখো এটা আমাদের লাস্ট স্লাইড, এরপরে আমাদের শেষ হয়ে যাবে যে ডিস্টিলড ওয়াটার। এটা তোমরা সবাই জানো যে ডিস্টিলড ওয়াটার, এটা মেডিকেল যারা যখন ইনজেকশন দেয় তখন কিন্তু এই ডিস্টিলড ওয়াটারটা দরকার হয়, ওখানে ওই ডিস্টিলড ওয়াটারের সাথে মেডিসিনটা মিক্স করে আমাদের শরীরে পুশ করা হয়। এখন দেখো এই পানি ডিস্টিলড ওয়াটারটা কেন লাগে আর এটা আমরা কিভাবে পাইতে পারি। তো ডিস্টিলড ওয়াটারটাকে আমরা যে নর্মাল যে ওয়াটারটা থাকে, সাধারণ যে খাবার পানিটা থাকে, মনে করো কিছু খাবার পানি আছে, হ্যাঁ, এটাকে যখন তুমি তাপ দিবা তখন কি হবে, এটা বাষ্পে পরিণত হবে না, পানিটা বাষ্পে পরিণত হবে। এই বাষ্পটাকে তুমি হচ্ছে ধরবা, এভাবে ধরে একটা নল দিয়ে এখানে রাখবা, তখন আরেকটা পাত্র এখানে দিবা, ঠিক আছে, এই মগের ভিতর নিবা, হ্যাঁ। তো এই হলো যে অবস্থা। তখন কি হবে, তখন হচ্ছে এটার ভিতরে টিপ টিপ করে ফোটায় 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 পানি এখানে জমতে থাকবে, জমতে 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 এটা জমা হবে। তো কি হলো বিষয়টা, মনে করো যে তোমার যে পানিটা আছে, এই পানিটা আমি তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে এটা বাষ্প হয়ে এগুলোর মাধ্যমে এসে এখানে জমা হলো। তাই বাষ্প হয়ে পানিটা এখানে জমা হইলো, আমার লাভ হইলো কি, যে লাভ সে তো কবির মতি লাগলো, তাই না? একই তো জিনিস। কিন্তু এই পানি এবং এই পানির ভিতর অনেক বড় একটা পার্থক্য হচ্ছে, এই পানিটা হচ্ছে 100% বিশুদ্ধ। 100% একদম বিশুদ্ধ তো হওয়া সম্ভব না, মনে করো 99.999 এরকম একটা পার্সেন্ট বিশুদ্ধ, মানে প্রায় বিশুদ্ধ, 100% বিশুদ্ধ একটা পানি এখানে পাবো। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, মনে করো যে তুমি ইয়াতে চলে গেলা, সমুদ্রে চলে গেলা, তুমি মাছ সমুদ্রে চলে গেলা, তখন কি হবে বলো তো? মনে করো একটা নৌকা নিয়ে
মনে করো একটা নৌকা নিয়ে আচ্ছা এই একটা অবস্থা। হ্যাঁ, তুমি মাঝ সমুদ্রে চলে গেলা, নীল দরিয়ার মাঝিরে নৌকা বাচ্চ। আচ্ছা, ড্রয়িং তো খুবই বাজে হলো না। আচ্ছা যাই হোক, একটা কিছু হলো আর কি। হ্যাঁ, আমার এত কিছু টাকা লাগবে না, সুন্দর করে যা আছে তাই যথেষ্ট। এটা মনে করো তুমি মাছ ধরিয়া মাঝে চলে গেলা, এবং সমুদ্রের মাঝে যখন চলে গেলা, সমুদ্রের পানি চারপাশে থই থই পানি, কিন্তু তোমার প্রচুর পানি তৃষ্ণা লাগছে। তুমি পানি খাবা কিভাবে? সমুদ্রের পানি খেতে পারবা? খেয়েছো কখনো? সমুদ্রের পানি যদি খাও তাহলে দেখবা লবণ লাগতো, মানে মুখে নেওয়া যায় না। ওই পানি খাইলে তৃষ্ণা আবার বেড়ে যাবে। মানে তুমি তৃষ্ণা কমানোর জন্য পানি খাচ্ছ, কিন্তু ওই পানি খেলে তৃষ্ণা আবার বেড়ে যাচ্ছে। তোমাকে যদি অনেক লাগলো, মানে পানি তৃষ্ণা লাগলো, তোমাকে এক গ্লাস লবণ দিয়ে পানি গুলে দিল, খাও। তখন দেখবা বাসায় একটু গুলে খেয়ে দেখবা যে আসলে কেমন লাগে লবণ পানি খাইতে। দেখবা যে মানে গলা মানে নষ্ট হয়ে যাচ্ছে, গলা মনে করো যে আটকে যাচ্ছে সব। এখন এই মাছ ধরিয়া মানে একদম সমুদ্রের মাঝে তুমি চলে গেলা, এখন তোমার পানি পিপাসা লাগছে, তুমি কি করবা? পানি নেই, তোমার চারপাশে থই থই পানি আছে। তোমার কাছে যদি একটা বোতল বা কিছু থাকে, এরকম যন্ত্রপাতি মানে কিছু থাকে, বা একটা পলিথিন থাকে, তুমি কি করতে পারো যে পানিটাকে ওইভাবে ইয়া করতে পারো, বোতলে ভরে রাখতে পারো। বোতলে ভরে রাখতে পারো এবং ওখান থেকে ফুটায় ফুটায় পানিগুলো বাষ্প হয়ে ফুটায় 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 এখানে জমা হবে নতুন একটা পাত্রে। তখন এই পানিটা তুমি খেতে পারবা। তো যখন একটা বোতল বা কিছুতে পানিটা রেখে দিলা, এটা মুখে একটা পলিথিন বেঁধে দিলা, কি হবে? পানিটা বাষ্প হয়ে পলিথিনে যাবে, যে ওখানে ফোটা ফোটা কিছু পানি জমবে। যদিও প্রক্রিয়াটা খুবই ধীর, তুমি আস্তে আস্তে জমবে। বিন্দু বিন্দু শিশির কণা গড়ে ওঠে পাহাড় সমুদ্রকে, একটা কবিতা ছিল না, ওরকম একটা বিষয়। আস্তে আস্তে হবে, তোমার পানির তৃষ্ণা তো মিটাতে হবে। এই কাজগুলো করতে পারো। আচ্ছা, এই ছিল হচ্ছে আজকের মতো যে এই রসায়নের যে কোর্সটা রয়েছে এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস, এই কোর্সের আন্ডারে যে দ্বিতীয় যে চ্যাপ্টার ছিল। তো আজকের জন্য যে দ্বিতীয় পার্টটা ছিল, এই পার্টে আমরা সম্পূর্ণ অংশটা ক্লিয়ার করছি। আমরা দেখি আমরা কতদূর আগাইছি আমাদের এক্সপ্রেস করে। দেখো এই জায়গাটা আমরা আজকের কোর্সে আমরা এই যে আমাদের যে ওয়েটা রয়েছে, আমাদের বড় যে জার্নিটা, এই যে 12টা অধ্যায় 12টা স্টেশন, এই যে জার্নিটা, এই জার্নিটা আমরা এই পর্যন্ত পৌঁছাতে পারছি। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা খুব দ্রুত এই সবগুলো স্টেপ পার করে একদম 12 নম্বর স্টেপে সম্পূর্ণ বইটা আমরা কভার করব। দেখো এই জায়গায় আমরা একটু আঁকা বাঁকা পথ দিয়েছি। স্টেশন 1 আমাদের গ্রুপ 1 চলে গেছে, মানে ক্লাস 1 এ, এবং দেখো এই স্টেশন 2 আজকের মতো আমাদের কমপ্লিট হয়ে গেল পার্ট 2 এর মাধ্যমে। আর তোমরা যারা পার্ট 1 দেখোনি, তোমরা চাইলে পার্ট 1টা দেখে আসতে পারো, বেসিক ওখানে বেসিক আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আশা করি সম্পূর্ণ অধ্যায়টা এভাবে এক এক করে কমপ্লিট করব, সেই আশায় আজকের মতো শেষ করছি। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এবং আগামী যে ক্লাস রয়েছে চ্যাপ্টার 3, সেই ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আজকের মতো আল্লাহ হাফেজ।